আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা ইতিহাস দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশনস নিয়ে আজ আপনাদের সাথে হাজির হয়েছি। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবেন এবং আমরা ক্লাস সম্পূর্ণটা করার পর আমরা আশা করি আমাদের একটা ভালো ধারণা পাবো ইতিহাস দ্বিতীয় পত্রে আমরা কিভাবে আনসার করব এবং আমাদের পরীক্ষায় কোন কোন বিষয়গুলো কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে বা আগে কোন কোন টপিকগুলো থেকে আসলে বিভিন্ন সময় প্রশ্ন এসেছে এবং সেই অনুযায়ী আমাদের কোন বিষয়গুলোতে কোন জায়গাগুলোতে গুরুত্ব দিতে হবে সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আমাদের ক্লাসে একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের ইতিহাস বিষয়ে কোনটি গুরুত্বপূর্ণ কোনটি অগুরুত্বপূর্ণ কিংবা এমসিকিউ রিটেন যার যে ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আমার আনসার দিতে। ওকে, অপ্রয়োজনীয় প্রশ্ন দয়া করে করবেন না। আমাদের সাবজেক্ট রিলেটেড প্রশ্ন যেটা আমার জন্য পরীক্ষার জন্য দরকার এই জিনিসগুলো আমরা করব। ঠিক আছে, তাহলে আমরা আজকে আমাদের আজকে সাবজেক্টিভ যে সাবজেক্টটা আমরা আজকে পড়াবো সেটি হচ্ছে আমাদের ইতিহাস দ্বিতীয় পত্র এবং এইচএসসি আপনাদের এইচএসসি একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা যেটি এখন বর্তমানে চলছে। ওকে, তো এটা নিয়ে আমাদের কি কি প্রবলেম হতে পারে বা কোন ধরনের ভুলগুলো আমরা করতে পারি পরীক্ষার হলে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, দ্বিতীয় রং পেন্সিল বলছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমস্যা। ওকে ওকে, কোনো সমস্যা হবে না, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আশা করি পারবেন। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও প্রশ্ন রেখেছি, আমরা কিছু নমুনা প্রশ্ন রেখেছি যেগুলো বিভিন্ন টপিকগুলোকে কভার করে। ওই টপিকগুলোতে আমরা আলোচনা করার সময় আমি ডিটেলসে বলে দেব। ক্লিয়ার? আপনারা অনেকে ইতিহাসে যেটা চিন্তা করেন, আমি সেটা প্রথম পত্র ক্লাসেও বলেছি, আপনারা যেটা চিন্তা করেন সেটা হইল ইতিহাসে অনেকগুলো সাল আছে, অনেকগুলো তারিখ মনে রাখা লাগে, অনেকগুলো ব্যক্তির নাম মনে রাখা লাগে, এটা নিয়ে একটু আমরা প্যানিক থাকি, তাই না? এটা নিয়ে আমরা প্যানিক থাকি, এটা কোনো বিষয় না। ইতিহাস একটা ক্রনোলজি মেনটেন করে, তাই না? আপনার বইয়ে দেখবেন, ধরেন দ্বিতীয় পত্রই ধরেন, এখানে আপনার কি জাতিসংঘের আগে কি বলে আপনার জাতিপুঞ্জের আগে কি জাতিসংঘ আছে নাকি একটা মানে জাতিপুঞ্জের পরে জাতিসংঘ আছে? তাহলে আপনার বুঝতে হবে এই ক্রনোলজিটা মেনটেন করে বইয়ের সূচিটা সাজানো। ক্লিয়ার? সূচিটা সাজানো অর্থাৎ জাতিপুঞ্জের পরে যেহেতু জাতিসংঘ হয়েছে, জাতিপুঞ্জ তারপর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এরপরে জাতিসংঘ হয়েছে। ওকে, তো এইভাবে ক্রনোলজি মেনটেন করে যদি আমরাও নিজেরাও পড়তে পারি কিংবা আমরা নিজেরা যদি ছোটোখাটো নোট করে রাখি, হ্যাঁ, পয়েন্টগুলো কোন কোন পয়েন্ট আমার পরীক্ষায় আসছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল, ঠিক আছে, ফলাফল বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ, এই কারণ আসলে দেখা যায় কি আমরা অনেক সময় দেখি, আমরা দেখলাম যে প্রথম বিশ্বযুদ্ধের কারণ, এই কারণটাকে আমরা গতানুগতিক লেখার চেষ্টা করি। আমরা লিখব এটার কারণকে দুই ভাগে ভাগ করা হয়, একটা পরোক্ষ কারণ একটা প্রত্যক্ষ কারণ। ঠিক আছে, পরোক্ষ অনেকগুলো কারণ আছে, একদিনে তো আর যুদ্ধ হয় নাই নাকি, এই যুদ্ধের পেছনে অনেক বিশাল একটা প্রেক্ষাপট কাজ করেছে। ক্লিয়ার? সো লেখার সময় আমাদের একটু, আমি প্রথম পত্র ক্লাসে বলেছিলাম, একটু দৃশ্যকল্প এঁকে, একটু পয়েন্ট দিয়ে, একটু চার্ট এঁকে টিচারদেরকে বুঝিয়ে দিতে হবে। পারলে আমরা ম্যাপও আঁকতে পারি, কোনো মানচিত্র আমরা চাইলে আঁকতে পারি যারা আঁকতে জানি, হ্যাঁ, আর না পারলে অসুবিধা নেই, আমরা যদি চার্ট, বিভিন্ন পাই চার্ট ইউজ করি, তারপরে বিভিন্ন দৃশ্যকল্প ইউজ করি, ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে আমরা যদি একটু দেখি আমাদের এই ইতিহাস দ্বিতীয় পত্রে কোন কোন চ্যাপ্টারগুলো আছে। আমাদের এখানে 6টা চ্যাপ্টার আছে, অর্থাৎ আপনাদের বইয়ের 2 নাম্বার চ্যাপ্টারটি, 3 নাম্বার চ্যাপ্টারটি, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার এবং 7 নাম্বার। ওকে, তাহলে আমরা এখানে 6টা চ্যাপ্টার পাচ্ছি নাকি, 6টা চ্যাপ্টার পাচ্ছি। প্রথমে আমরা দেখব ফরাসি বিপ্লব। কি দেখব? ফরাসি বিপ্লব। তাহলে ফরাসি বিপ্লব থেকে কিন্তু প্রতিবার আপনি এসএসসির আগের বোর্ড কোয়েশ্চেনগুলো দেখবেন, এটা শর্ট সিলেবাসে তো এখন আছে, এর আগে যখন শর্ট সিলেবাস ছিল না তখনও কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে, কারণ এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ। এই বিপ্লবটা এমন একটা বিপ্লব, আজকে সারা পৃথিবীতে আমরা পুঁজিবাদের একটা জয় জয়কার দেখতে পাচ্ছি, তাই না? আমরা ধনতান্ত্রিক একটা অর্থ ব্যবস্থা দেখতে পাচ্ছি। তো ফ্রান্সে এক সময় আপনারা জানেন
একটা সামন্ততান্ত্রিক বা ফিউডালিজম বলে এটাকে ইংরেজিতে, কি বলে? ফিউডালিজম বলে। এই ফিউডালিজম বা সামন্ততান্ত্রিক একটা কি ছিল, একটা সমাজ ব্যবস্থা ছিল, যেখানে ওই এলাকাটা নিয়ন্ত্রণ করতো কারা? অভিজাত শ্রেণী, যারা অ্যারিস্টোক্রেট শ্রেণী আছে, এবং যারা হচ্ছে আর্চ বিশপ ছিল, যারা অর্থাৎ গির্জাকে যারা নিয়ন্ত্রণ করত, যাজক সম্প্রদায়, কারা? যাজক সম্প্রদায়, এরা নিয়ন্ত্রণ করত। তাহলে এর মধ্যে একটা ফরাসি ফ্রেঞ্চ রেভলিউশনের মাধ্যমে পৃথিবীতে এমন একটা চেঞ্জ এসেছে, যেটা ইউরোপে হলেও, অর্থাৎ ফ্রান্স নামক একটা দেশে হলেও এটার প্রভাব বিশ্বব্যাপী আমরা পেয়েছি, ঠিক না? তাহলে এখন আসেন আমরা যদি একটু চিন্তা করি আমাদের ফ্রেঞ্চ রেভলিউশন থেকে কোন কোন টাইপের প্রশ্ন আসতে পারে। দেখেন, ফ্রেঞ্চ রেভলিউশনের কারণ আসতে পারে না? কি আসতে পারে? কারণ আসতে পারে। ফ্রেঞ্চ রেভলিউশনের ফলাফল আসতে পারে, ফলাফল আসতে পারে। তারপর আরেকটা বিষয়, অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু আমরা লিখছি, ক্লিয়ার? তাহলে ফরাসি বিপ্লবের কারণ আমরা পড়ব, ফরাসি বিপ্লবের ফলাফল আমরা পড়ব। এখানে অনেকগুলো দার্শনিক ছিল, তাই না? কি ছিল? দার্শনিক। যেমন কি আপনারা জানেন, কয়েকজন দার্শনিকের নাম বলেন তো যারা ফ্রেঞ্চ রিভলিউশনে ভূমিকা রেখেছে। রুশু, মন্টেস্কো, তারপরে কি ভলতেয়ার, হ্যাঁ, দিদেরু, ফ্রান্সিস দিদেরু, ঠিক আছে? ওনারা এই বিপ্লবে ভূমিকা রেখেছেন। তাহলে দার্শনিকদের অবদান, দার্শনিকদের কি আসতে পারে? অবদান আসতে পারে। তাদের অবদান আসবে কিসে? 3 বা 4 নম্বর প্রশ্নে। আর তাদের পরিচিতি, রুশুর পরিচিতি, কিংবা হচ্ছে আপনার এই যে ভলতেয়ারের পরিচিতি, কিংবা মন্টেস্কুর পরিচিতি, এগুলো আসবে 2 নম্বরের প্রশ্নে, অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নে। আর এমসিকিউতে তো আসবেই, ঠিক আছে? তারপর আসি আমরা, তাহলে কারণ গেল, ফলাফল গেল। তারপরে আরেকটা পার্ট থেকে প্রশ্ন আসে, সেটি হচ্ছে নেপোলিয়ন থেকে। নেপোলিয়ন, ওকে, নেপোলিয়নের কি সংস্কার, এই জায়গাগুলো একটু পড়তে হবে। তাহলে আমরা ফ্রেঞ্চ রেভলিউশন থেকে যদি আমরা এই 4টা জিনিস পড়ি, তাহলে প্রশ্ন অবশ্যই এখান থেকে থাকবে। প্রশ্ন কি অবশ্যই এই 4টি বিষয় থেকে থাকবে। কি বলেছি আমরা? একটা কারণ বলেছি, একটা ফলাফল বলেছি, একটা দার্শনিকদের অবদান বলেছি, এরপরে নেপোলিয়নের সংস্কার, অর্থাৎ নেপোলিয়ন সম্পর্কে আমরা তো জানবই, নাকি? নেপোলিয়ন সম্পর্কে জানবই, এবং এটা আপনাদের প্রিলিমিনারি অর্থাৎ এমসিকিউ যে কোয়েশ্চেন আছে ওখানে আসতে পারে। এর বাইরে আমরা যেই জিনিসগুলো আমাদের নিজেদের মতো করে সাজায় রাখবো, মুখস্থ করে রাখতে হবে, সেগুলো হচ্ছে নেপোলিয়নের সংস্কার। ফ্রান্সকে 84টা প্রদেশে ভাগ করেছিল, তারপরে হচ্ছে লিজিয়ন অফ অনার দিয়েছিল, তারপরে নেপোলিয়ন কোড নেপোলিয়ন বানিয়েছিল। তাহলে তার শিক্ষা সংস্কার যদি আমরা পারি যে তার সংস্কারগুলোকে আলাদা করব, সে সামাজিক সংস্কার করেছে, রাষ্ট্র সংস্কার করেছে, প্রশাসনিক সংস্কার করেছে, শিক্ষা, আইন, এসব বিষয়ে সংস্কার করেছে। তাহলে এইখানে যদি আমি প্রত্যেকটা ভাগ করে আলাদা আলাদা লেখার চেষ্টা করি, যেহেতু অল্প সময়, এই জন্য আমার এটাকে কনসাইজ করে লিখতে হবে, ছোট করে লিখতে হবে, ওকে? কিন্তু ছোট করে লেখার মধ্যেই সবগুলো বিষয় আসতে হবে, এইভাবে না হলে আমার ফুল মার্কস পাওয়া যাবে না, ওকে? তাহলে আমরা ফ্রেঞ্চ রেভলিউশন থেকে আমরা এই 4টি বিষয়কেই দেখব, গুরুত্ব দেব। এটা সিকিউর জন্য, কিসের জন্যে? সিকিউর জন্য। আর এমনিতেই আমরা এমসিকিউর জন্য ফরাসি বিপ্লবের আমরা রিডিং পড়ব, ফরাসি বিপ্লবের পরিচিতি, সবগুলোর পরিচিতি আমরা রিডিং পড়ব। তারপর হচ্ছে যে দার্শনিক, কে কে দার্শনিক ছিল, তাদের লেখা বইয়ের নাম কি, ঠিক না? তাদের লেখা, রুশু কি লিখেছে, মন্টেস্কো, রুশুর একটা কি ছিল, থিওরি ছিল, নাম কি? কমেন্ট একটু জানাবেন। হ্যাঁ, রুশুর একটা কি আছে? থিওরি আছে, আপনারা জানেন নাকি? সোশ্যাল কন্ট্রাক্ট। কি কন্ট্রাক্ট? সোশ্যাল কন্ট্রাক্ট, সোশ্যাল কন্ট্রাক্ট। আর একটা থিওরি আছে কার? মন্টেস্কোর। মন্টেস্কোর থিওরিটার নাম একটু আমাকে কমেন্টে জানাইতে হবে, কমেন্টে জানাবেন কাইন্ডলি। আচ্ছা, এরপরে দেখেন, আমরা জানি ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছিল কবে? এই যে দেখেন, ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছিল কবে? 1789 সাল থেকে 1799 সাল পর্যন্ত, বিশাল একটা সময়, অর্থাৎ 10 বছর একটা সময়ে এই যে ফ্রেঞ্চ রেভলিউশনটা হয়েছিল, ফ্রেঞ্চ রেভলিউশনটা, ওকে? এরপর আমরা জানি আমরা কোথায় চলে আসলাম? আমরা 1914 সালের ঘটনায় চলে আসলাম। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে 1914 সালে। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে কবে? 1914 সালে হয়েছে। এরপর আমরা জানি 1919 সালে কি হয়েছে? ভার্সাই সন্ধি হয়েছে, ভার্সাই সন্ধি হয়েছে।
এরই প্রেক্ষিতে আমরা জানি 1920 সালে লিগ অফ নেশনস হয়েছে। লিগ অফ নেশনস হয়েছে, ক্লিয়ার? লিগ অফ নেশনস হয়েছে। তারপরে আমরা দেখেন ক্রোনোলজি আমাদের একটু জানতে হবে। এরপরে বলশেভিক বিপ্লব প্রথম বিশ্বযুদ্ধ ঠিক শেষের দিকে হয়েছিল, যেটা হয়েছে 1900 কত সাল? 17 সালে। 17 সালে হয়েছে, ওকে। তারপর আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে কবে? 1939 থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। তারপরে জাতিসংঘ হয়েছে কবে? 1945 সালে। 1945 সালে। এরপরে স্নায়ুযুদ্ধের উত্থান কবে? 1945 সালে। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকে আমরা জানি স্নায়ুযুদ্ধ, সেপারেশন অফ পাওয়ার। ইকলাস ভুঁইয়া বলেছেন সেপারেশন অফ পাওয়ার থিওরি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ক্ষমতার স্বাতন্ত্রীকরণ নীতি বা ক্ষমতা স্বাতন্ত্রীকরণ তত্ত্ব। এটাকেই বলা হচ্ছে আপনার কি? এটাকেই বলা হচ্ছে সেপারেশন অফ পাওয়ার থিওরি। অর্থাৎ আমরা জানি আমাদের রাষ্ট্রের তিনটা কি থাকে? তিনটা অর্গানস থাকে, তাই না? অর্গানস থাকে। একটা হচ্ছে পার্লামেন্ট, অর্থাৎ আমাদের আইনসভা, লেজিসলেশন বলি আমরা, কি বলি? লেজিসলেচার বলি, লেজিসলেচার একটা বিভাগ, অর্থাৎ আইন বিভাগ। এরপর আরেকটা আছে কি আপনার শাসন বিভাগ, আরেকটা হচ্ছে শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ, আরেকটা হচ্ছে আমাদের জুডিশিয়ারি বা বিচার বিভাগ। ওকে, ঠিক আছে। আরেকজন দার্শনিক যিনি ভলতেয়ার কি কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল? গির্জার বিরুদ্ধে। তিনি বলেছিলেন গির্জা হচ্ছে সকল অপকর্মের মূল, কারণ গির্জাগুলো চালাইতো কারা? যাজকরা চালাইতো। কারা চালাইতো? যাজকরা চালাইতো। ক্লিয়ার? ওকে। তারপরে প্রথম বিশ্বযুদ্ধ এই জিনিসটাকে লেখা শেষ কিনা আমরা একটু মুছে দিতে পারি কিনা? তাহলে আমাদের তৃতীয় অধ্যায়ে আমরা আরেকটা চ্যাপ্টার পাচ্ছি, যেটির নাম হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, ভার্সাই সন্ধি এবং লিগ অফ নেশনস। আমরা বলবো এখন এইখান থেকে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ। প্রথম বিশ্বযুদ্ধ আমরা আসি, তাহলে কারণ কি দেখবো? আমরা কারণ পড়বো। এই কারণটাকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্রত্যক্ষ কারণ, আর একটা হচ্ছে পরোক্ষ কারণ। প্রত্যক্ষ তো আপনারা নিশ্চয়ই বুঝেন। একটা সময় প্রথম বিশ্বযুদ্ধের আগে পৃথিবীটা ছিল বহুমেরুকরণের পৃথিবী। অর্থাৎ এখানে প্রুশিয়া সাম্রাজ্য ছিল, অর্থাৎ জার্মানি ছিল। এখানে ব্রিটিশ সাম্রাজ্য ছিল, তাই না? এখানে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য ছিল, এখানে অটোম্যান সাম্রাজ্য ছিল, এখানে ছিল হচ্ছে কি আপনার সার্বিয়া ছিল। তাহলে এই যে রাষ্ট্রগুলো সবাই আলাদাভাবে সবাই সুপার পাওয়ার ছিল, তারা সবাই শক্তিশালী ছিল। তাহলে এখানে আলাদা করে ক্লাস ক্যাপ্টেন বলতে কেউ ছিল না। এটাকে বলা হয় বহুমেরুকরণ। এই সমস্ত শব্দগুলো লিখতে চেষ্টা করবেন। বহুমেরুকরণ। যুদ্ধ নিয়ে একটা বিখ্যাত উক্তি, আমি সবসময় এটা এইচএসসিতে আমি ইতিহাস সেকেন্ড পার্টে লিখতাম। এটা হচ্ছে যুদ্ধ কি জিনিস। আসলে যুদ্ধ হয় কখন? আপনার আরেক পার্টির প্রতি আপনার ক্ষোভটা যখন একদম কি হয়ে যায়, ক্ষোভটা জমতে আপনার কি বলে এটা, দেয়ালে যখন পিঠ ঠেকে যায়, তখন আপনি কি করে দেন? যুদ্ধটা শুরু করে দেন। এই জন্য ওয়ারকে বলা হয়, ওয়ার ইজ দ্য, একটা উক্তি লিখে রাখবেন, আমি আজকে বলে দিচ্ছি আপনাদেরকে। ওয়ার ইজ দ্য ডিসচার্জ অফ accumulated internal rage। এটা একটু মাথায় রাখবেন। এটা যদি যুদ্ধ নিয়ে কোনো প্রশ্ন আসে এটা লিখতে পারবেন। যুদ্ধ কি? যুদ্ধ হচ্ছে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। পুঞ্জীভূত থাকে বলে তো আমরা যুদ্ধ করি, তাই না? তো এটা যদি আপনার পরীক্ষার খাতায় লিখেন একটু নাম্বার পাবেন আর কি। ওয়ার ইজ দ্য ডিসচার্জ অফ, এখানে একটা অফ হবে, অফ accumulated, অর্থাৎ পুঞ্জীভূত ক্ষোভের, ইন্টারনাল ক্ষোভের কি বহিঃপ্রকাশ। ওয়ার ইজ দ্য ডিসচার্জ অফ accumulated internal rage। তাহলে আমরা প্রথম বিশ্বযুদ্ধে আসি। এখানকার কারণ আসবে পরীক্ষায়। কি আসতে পারে? প্রত্যক্ষ কারণ, পরোক্ষ কারণ। ঠিক আছে, পরোক্ষ কারণ। এই কারণগুলো লেখার ক্ষেত্রে আমরা এক একটা জিনিস দেখব, প্রত্যেকটা দেশকে কানেক্ট করার চেষ্টা করব। অর্থাৎ তুরস্ক কেন যুদ্ধে এসেছে, ব্রিটেন কেন যুদ্ধে এসেছে,
অস্ট্রো হাঙ্গেরি কেন যুদ্ধে এসেছে, জার্মানি কেন যুদ্ধে এসেছে, এক লাইন করে আমরা এই প্রত্যেকটা কারণ লিখে দেওয়ার চেষ্টা করব। কেন অক্ষশক্তিতে গেল, কেন মৃত্যুর শক্তিতে গেল না, কিংবা কেন অক্ষশক্তিতে গিয়ে মৃত্যু শক্তিতে গিয়ে অক্ষশক্তিতে গেল না, বা এই টাইপের বিষয়গুলো জানতে হবে, ছোটোখাটো বিষয়গুলো। এগুলো আপনি এক লাইনে লিখে শেষ করতে পারবেন। এরপরে আমরা দেখব হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল। আপনাদের বর্ণনামূলক প্রশ্নে ঘটনা প্রবাহ আসবে না, বর্ণনামূলক প্রশ্নে আসবে কারণ ফলাফল এই টাইপের ব্যাপারগুলা, আর ঘটনা প্রবাহ আসবে এমসিকিউতে, যেহেতু এখানে অনেকগুলো ইনফরমেশন একসাথে লিখতে হয়। তাহলে এটা বারবার বলেন, দেখি সবাই ক্লাসে কারা কারা আছেন তারা সবাই বলেন, হোয়ার ইজ দ্য ডিসচার্জ অফ অ্যাকিউমুলেটেড ইন্টারনাল রেজ? হোয়ার ইজ দ্য ডিসচার্জ অফ অ্যাকিউমুলেটেড ইন্টারনাল রেজ? আচ্ছা, তাহলে ফলাফলের মধ্যে দেখেন প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল কি? ফলাফলের মধ্যে আমরা জানি অনেকগুলো ফলাফল আছে। সাম্রাজ্যের ভাঙন একটা, যেমন একটা ফলাফলের একটা পয়েন্ট লিখবো আমরা, সাম্রাজ্যের ভাঙন। অনেকগুলো বড় বড় সাম্রাজ্য প্রথম বিশ্বযুদ্ধের কারণে ভেঙে গিয়েছে। তার মধ্যে অটোমান সাম্রাজ্য ছিল, তার মধ্যে প্রুশিয়া সাম্রাজ্য ছিল, আমরা যেটাকে বর্তমানে জার্মানি বলছি, এই জার্মানির একটা সময় নাম ছিল কি? প্রুশিয়া। ওকে, প্রুশিয়া থেকে জার্মানির নাম হলো কি? ভাইমার প্রজাতন্ত্র বা ওয়েমার প্রজাতন্ত্র। এরপরে কি হলো? জার্মানরা আসলো। বুঝতে পারছেন? জার্মানি নামটা হইলো। ক্লিয়ার? তাহলে দেখেন ফলাফলগুলোকে আমরা বেশ কয়েকভাবে লিখতে পারি। ফলাফলের একটা ফলাফল কিন্তু ভার্সাই সন্ধি। ভার্সাই সন্ধি কেন হয়েছে? ফলাফল মানে কি? একটা জিনিসের পরে যদি ঘটে, ওইটার কারণে যদি ঘটে, তাহলে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে বিধায় ভার্সাই সন্ধি হয়েছে। এছাড়া আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমেই কি হলো, আপনার এই যে উড্রু উইলসন তার 14 দফা দিয়েছিল, এবং এই 14 দফার ভিত্তিতে আমরা জানি ভার্সাই লিগ অফ নেশনস প্রতিষ্ঠা হয়েছিল। এবং আপনারা কিন্তু এটাও জানেন যে প্রথম বিশ্বযুদ্ধেরই একটা ফলাফল হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ঠিক আছে, এটা আমরা অনেকেই মানতে চাই না, কিন্তু একটা ফলাফল কিন্তু এটাই। আপনারা আপনাদের পাঠ্য বই পড়লে বুঝতে পারবেন যে জার্মানিকে এত পরিমাণ ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়েছিল। প্রথমে ভার্সাই সন্ধিতে জার্মানিকে একবার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, এরপর আরও দুইটা কি করা হয়েছে, তাদের জন্য আলাদা ক্ষতিপূরণ নেওয়ার জন্য আরও দুইটা কমিশন গঠন করা হয়েছে। একটার নাম ছিল দাওয়েস প্ল্যান, একটার নাম ছিল ইয়াং প্ল্যান। এগুলোর মাধ্যমে তার কাছ থেকে কি নেওয়া হলো? ক্ষতিপূরণ নেওয়া হলো। 1933 সালে যখন হিটলার ক্ষমতায় আসে, তখন সে থেকে ওই যে জাতিপুঞ্জ থেকে তার সদস্যপদ বাতিল করে, অর্থাৎ সে জাতিপুঞ্জ আর থাকবে না, এবং ক্ষতিপূরণ দেওয়া বন্ধ করে দিয়েছিল। তখনই মোটামুটি বিশ্বে নিশ্চিত ছিল যে আরেকটা মহাযুদ্ধ হয়তো কোনো এক সময় ঘটতে পারে, এবং টাইম বেশি দিন লাগে নাই। 1939 সালের সেপ্টেম্বর মাস থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। ওকে, তাহলে আমরা প্রথম বিশ্বযুদ্ধের কারণ ফলাফলের সাথে ভার্সাই সন্ধির গুরুত্ব, তারপর আরেকটা প্রশ্ন হয়, দেখবেন আপনি কি মনে করেন লিগ অফ নেশনস কি সফল নাকি ব্যর্থ? তাহলে আপনার কি জানতে হবে? লিগ অফ নেশনসের সফলতা এবং ব্যর্থতা জানতে হবে। লিগ অফ নেশনসের, তাহলে আমি এখানে লিখছি লিগ অফ নেশনসের সফলতা এবং ব্যর্থতা। লিগ অফ নেশনসের সফলতা, তাহলে প্রথম বিশ্বযুদ্ধ থেকে আমরা পড়বো কারণ ফলাফল, ওইদিকে পড়বো ভার্সাই সন্ধির গুরুত্ব, ভার্সাই চুক্তির গুরুত্ব, তারপরে আসেন এরপরে লিগ অফ নেশনসের সফলতা এবং ব্যর্থতা। স্যার, ভার্সাই সন্ধি এবং পিস অফ প্যারিস চুক্তির মধ্যে কোনো পার্থক্য আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে ইকলাস ভাইয়া। ভার্সাই সন্ধি হচ্ছে, পিস অফ প্যারিস হচ্ছে 1783 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সহ ইউরোপের বেশ কিছু বিবদমান রাষ্ট্র, এখানে স্পেন ছিল, ফ্রান্স ছিল, হ্যাঁ, তারপরে ডাচ ছিল, নেদারল্যান্ডস ছিল, তো ওখানে টোটাল 4টা চুক্তি হয়েছিল পিস অফ প্যারিসে।
ওখানকার একটা চুক্তি হচ্ছে ভার্সাই চুক্তি, ওটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা চুক্তি আর কি, ব্রিটেনের সাথে হয়েছিল। আর ভার্সাই সন্ধি বলতে আমরা বুঝবো 1919 সালের ভার্সাই সন্ধি। আর বাকি যে ভার্সাই সন্ধি আমরা বলি প্রথম ভার্সাই চুক্তি, ওটা আসলে ভার্সাই চুক্তি নয়, ওটার নাম হচ্ছে পিচ অফ প্যারিস বা ট্রিটি অফ প্যারিস। ট্রিটি অফ প্যারিস বলে অথবা হচ্ছে পিচ অফ প্যারিস বলে এটাকে। আর ওখানে 4টা টোটাল চুক্তি হয়েছিল। আর এই জন্য ওটা যেহেতু ভার্সাইতে, ওই পিস অফ প্যারিসও হয়েছিল ভার্সাইতে, এই জন্য এটার নাম দিয়েছে ভার্সাই চুক্তি। কিন্তু আসলে চুক্তিটার অ্যাকিউমুলেটেড নাম হচ্ছে পিচ অফ প্যারিস। ওকে, তাহলে আমরা প্রথম বিশ্বযুদ্ধে আমরা এই কয়েকটা বিষয় পড়ব: কারণ, ফলাফল, ভার্সাই সন্ধির গুরুত্ব, লিগ অফ নেশনসের সফলতা ব্যর্থতা। এরপর আমরা যাব বলশেভিক বিপ্লব। আমি যেগুলো একটু গুরুত্ব দিচ্ছি এগুলো একটু লিখে রাখেন, প্রশ্ন আসে বারবার। ওকে, তাহলে চতুর্থ অধ্যায়ে আমরা দেখছি এখানে বলশেভিক বিপ্লব। বলশেভিক বিপ্লব থেকে খুব ছোট জায়গা থেকে প্রশ্ন আসে বলা যায়। একটা হচ্ছে আপনার এই যে এখান থেকে একটা প্রশ্ন দেখবেন আপনার লেনিনের এপ্রিল থিসিস, হ্যাঁ এপ্রিল থিসিস, এটা থেকে অনুধাবনমূলক আমরা বারবার প্রশ্ন দেখতে পাই। আরেকটা জিনিস পড়বেন, এই বিপ্লব অর্থাৎ বিপ্লব পরিচিতি, বিপ্লবের পরিচিতি, বিপ্লবের কারণ তো সবসময় গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটার এখানে কারণ গুরুত্বপূর্ণ। তাহলে বিপ্লবের পরিচিতি, বিপ্লবের কারণ, তারপরে হচ্ছে বিপ্লবের ফলাফল। আরেকটা জিনিস সেটা হচ্ছে জার সাম্রাজ্যের পতন, তাহলে আমরা এই কয়টা জিনিস বলশেভিক বিপ্লব থেকে পড়বো। তার মধ্যে বড় আকারের প্রশ্ন আসতে পারে কারণ থেকে এবং ফলাফল থেকে। কারণ থেকে ফল, আমি স্টার মার্ক দিয়ে দিলাম। কারণ এবং ফলাফল থেকে বেশি, মানে ওই যে 4 মার্কের প্রশ্ন আসতে পারে আর কি, 4 মার্কের প্রশ্ন আসতে পারে কারণ এবং ফলাফল থেকে। তারপরে এই ফলাফল অর্থাৎ বলশেভিক বিপ্লবের একটা ফলাফলই কিন্তু জার সাম্রাজ্যের পতন। ওইটার আরও অনেকগুলো ফলাফল আছে, যে এইটা পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে, যেটার নাম হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, ঠিক আছে না? সোভিয়েত ইউনিয়ন, রুশ ফেডারেশন প্রতিষ্ঠা করেছে, এরকম আর কি অনেকগুলো ফলাফল এবং কারণ আছে। তাহলে আমরা পারবো বিপ্লবের পরিচিতি, কারণ, ফলাফল, জার সাম্রাজ্যের পতন। আমরা চতুর্থ অধ্যায় থেকে অর্থাৎ বলশেভিক বিপ্লব নামের যে চ্যাপ্টারটি আছে, এটাকে অনেকগুলো নামে ডাকা হয়। অক্টোবর বিপ্লব, তারপরে সমাজতান্ত্রিক বিপ্লব, বলশেভিক বিপ্লব, নভেম্বর বিপ্লব, অনেকগুলো নামে এটাকে ডাকা হয়। তারপর আসেন হিটলার ও মুসোলিনির উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এখানে রিটেনের জন্য অর্থাৎ সিকিউর জন্য, রচনামূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কোন বিশ্বযুদ্ধ? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর হিটলার এবং মুসোলিনির যে ইনফরমেশনগুলো আছে এগুলো খ নাম্বার অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন এবং এমসিকিউর জন্য, জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং হচ্ছে এমসিকিউর জন্য বেশ গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা এটা মুছে দিলাম। এরপর আমরা একটু দেখব এই হিটলার এবং মুসোলিনির যে চ্যাপ্টারটি আছে, এই চ্যাপ্টার থেকে কেমন প্রশ্ন হতে পারে। দেখেন এবার যেহেতু আমাদের এই যে হাসিনা চলে গেল এবং হাসিনাকে পালাতে বাধ্য করেছেন আপনারা, এই জন্য কিন্তু মুসোলিনির বারবার হাসিনা যাওয়ার পর থেকে বিভিন্ন পরীক্ষায় ফেসিবাদের যে বিষয়টা এটা আসে, ফেসিবাদের যে বিষয়টা। তাহলে আমরা জানি পৃথিবীতে ফেসিবাদের জনককে, জনক হচ্ছে মুসোলিনি আর জননী হচ্ছে শেখ হাসিনা, নাকি? তাহলে এবার দেখেন আমরা এখানে একটু দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে আমরা কি পড়ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাহলে আমরা তো জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা কেন হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার কারণ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ যখন, শুধু প্রথম বিশ্বযুদ্ধ না, আরও অনেকগুলো কারণ আছে। এখানে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, এরপরে লিগ অফ নেশনস হয়েছে। লিগ অফ নেশনস বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় এবং আন্তরাষ্ট্রিক যে নিরাপত্তা দেওয়ার কথা, সেই বিষয়গুলোতে সে সফলতা দেখাইতে পারে নাই। তার কাছে অনেকগুলো, যেমন কি একটা আন্তর্জাতিক ফোরাম আছে, তার কাছে অনেকগুলো বিষয় সলিউশনের জন্য আসছে, সে প্রপার সলিউশন দিতে পারে নাই। তখন যেই শক্তিশালী রাষ্ট্র আর একটা ছোট রাষ্ট্রকে সে আক্রমণ করেছে, জোর করে দখল করার চেষ্টা করেছে,
এইভাবেই কিন্তু একজনের প্রতি আরেকজনের দূরত্ব সম্পর্কের যে শিথিলতা সেটা আরও বেড়েছে। বোঝা গেল? তো এই কারণে আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। এবং এরকমও একটা প্রশ্ন আসতে পারে, আপনি কি মনে করেন ভার্সাই চুক্তিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল ভার্সাইতে, অর্থাৎ ভার্সাই চুক্তিতে এত শক্তভাবে এখানে এত মানে শর্তযুক্ত ধারা এখানে যুক্ত করা হয়েছিল, যেটা জার্মানির জন্য এবং অক্ষশক্তির অন্যান্য রাষ্ট্রগুলোর জন্য বেশ অপমানজনক ছিল। ঠিক আছে, অর্থাৎ তারা যেহেতু যুদ্ধ হারছে তাদের কাছ থেকে সব কেড়ে নিয়েছে। আপনারা জানেন জার্মানিকে ভেঙে দিয়েছে, হাঙ্গেরিকে ভেঙে দিয়েছে, তারপর অটোমান সাম্রাজ্যের মতো বিশাল সাম্রাজ্য কিন্তু আস্তে আস্তে প্রথম বিশ্বযুদ্ধের পরে কিন্তু আস্তে আস্তে কী হয়ে গেছে, মানে শিথিল হয়ে গেছে, অর্থাৎ এই সাম্রাজ্যটা আস্তে আস্তে ভেঙে পড়েছে। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে যেই টাইপের প্রশ্ন আসতে পারে, আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কি কারণ আরেকটা বিষয় আসতে পারে, সেটা হচ্ছে ভার্সাই সন্ধি কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠনে ভূমিকা রাখে। অর্থাৎ এটা এভাবেও আসতে পারে, আপনি কি মনে করেন ভার্সাই সন্ধিতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল? এভাবে আসতে পারে। তারপরে আমরা জানি ফলাফল। দেখেন, আপনার কাছ থেকে যদি পরীক্ষায় কারণ চায়, ফলাফল চায়, আপনি কারণ ফলাফল লিখবেন। ওখানে কে কাকে কোন দিকে আক্রমণ করছে এগুলো লেখার দরকার নেই। আপনার কি লিখতে হবে? কারণ কি পয়েন্ট দিবেন, সুন্দর করে 2 লাইন বর্ণনা দিবেন, শেষ। ক্লিয়ার? কারণ আমরা অনেকেই দেখি বা আমি যখন পড়তাম তখনও অনেকের খাতা দেখতাম, ইভেন আমি নিজেও মাঝে মাঝে করতাম। ওকে, কি করতাম, যে আমার কাছ থেকে চাইছে কি ভার্সাই সন্ধি সংগঠনে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছিল কিনা। আমি তখন ভার্সাই সন্ধি নিয়ে লেখা শুরু করছি। আমার কাছে চাইছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ, তখন আমি শুরু করে দিলাম যে এত সাল থেকে এত সালে হিটলার এইভাবে আক্রমণ করে, এত তারিখে আক্রমণ করে এই দেশ দখল করে নেয়, তারপরে একে আক্রমণ করছে, ওই আবার আরেকজনকে আক্রমণ করছে। তাহলে এই ধরনের লেখা যাবে না, আমার কারণ স্পেসিফিক জিনিসপত্র লিখতে হবে, যেগুলো আমি কারণ হিসেবে পড়ছি, যেগুলো আমি ফলাফল হিসেবে পড়ছি। টিচার বুঝে নেবে যে আপনি জানেন। পরীক্ষার খাতাটা হচ্ছে আপনার মার্ক অনুযায়ী লেখা, এখানে নিজেকে জাহির করার কি নাই, সুযোগ নাই। টপিকের মধ্যে থেকেই নিজেকে জাহির করতে হবে। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নগুলাই বারবার কিভাবে আসছে সেটা আমরা পরে দেখতেছি। এরপর আসেন জাতিসংঘ গঠনের, তাহলে এখানে আসতে পারে জাতিসংঘ গঠনের প্রেক্ষাপট, অর্থাৎ কোন পরিপ্রেক্ষিতে, কিসের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের প্রতিষ্ঠা হয়েছে বা প্রতিষ্ঠার উদ্যোগ কেন নেওয়া হয়েছে। জাতিসংঘের ইউএন চার্টারে কিন্তু বলা আছে, 4টা জিনিস বলা আছে, যে 4টা জিনিসের মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল, এইগুলোর জন্য প্রতিষ্ঠা হয়েছিল। অর্থাৎ আপনার জীবনমান রক্ষা করা, রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া, এই ধরনের বিষয়গুলোর লক্ষ্যে কিন্তু বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে জাতিসংঘের প্রতিষ্ঠা। তারপরে আসেন প্রেক্ষাপট, জাতিসংঘ গঠনের কি কারণ। তারপর আরেকটা বিষয় পড়বেন, জাতিসংঘের সফলতা ও ব্যর্থতা। তাহলে জাতিসংঘের প্রেক্ষাপট পড়বেন, জাতিসংঘ গঠনের কারণ পড়বেন, জাতিসংঘের সফলতা এবং ব্যর্থতা পড়বেন। ওকে, এরপর আসি আমরা স্নায়ুযুদ্ধ। কি পড়বো আমরা? স্নায়ুযুদ্ধ। আমি এটা একটু মুছে দিচ্ছি এখানে। স্নায়ুযুদ্ধ, পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্ব। স্নায়ুযুদ্ধ, এখান থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, বিশেষ করে স্নায়ুযুদ্ধ পরিচিতি। কি আসবে? স্নায়ুযুদ্ধের পরিচিতি আসবে। তারপরে আসছে স্নায়ুযুদ্ধের কারণ, তো অবশ্যই আসবে। স্নায়ুযুদ্ধের কারণ,
স্নায়ুযুদ্ধের ফলাফল। আরেকটা আসতে পারে স্নায়ুযুদ্ধের ফলাফলের প্রেক্ষিতে পুঁজিবাদী রাষ্ট্র এবং পুঁজিবাদ এবং সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্ব আলোচনা করুন, এইভাবে আসতে পারে। তখন আপনি দেখাবেন যে স্নায়ুযুদ্ধটা কি জিনিস এবং হওয়ার কারণটা কি, তারপরে এইটা কিভাবে পৃথিবীকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে, দুইটা বড় বড় ভাগে বিভক্ত করে ফেলেছে, এইটা একটু আমরা দেখাবো। ওকে, তাহলে আমরা কি পড়ব? কারণ, ফলাফল, পরিচিতি, এই সমস্ত বিষয় আমরা এখানে দেখব। তাহলে আমরা মোটামুটি আমাদের এই 6টা চ্যাপ্টারের বিষয়বস্তুগুলো নিয়ে একটু আলোচনা করলাম, এবং এই বিষয়বস্তু আরও অনেকগুলো বিষয় এখানে বিষয়বস্তু আছে। আমি যেগুলো লিখেছি এইগুলো কেন লিখেছি, এইগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখানের বাইরে একটা প্রশ্ন যাবে বলে আমার মনে হয় না। তারপর আমরা একটু দেখব। তাহলে এখানেও যদি আমি আপনাদেরকে বলি যে কোন কোন চ্যাপ্টার আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, আমাদের তো 2 নম্বর চ্যাপ্টারটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি এই জন্য এটাকে 3 স্টার দিয়ে দিলাম, অর্থাৎ এখান থেকে 2টা প্রশ্ন আসতে পারে। তারপরে আপনি দেখেন এটাকে 2 স্টার দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে 3 স্টার দিলাম, এটাও কিন্তু 3 স্টার, এটাও কিন্তু 3 স্টার, এটাকে আমরা দিলাম 2 স্টার, হ্যাঁ, এটাকে দিলাম আমরা 2 স্টার। ওকে, তাহলে আমাদের মোটামুটি 6টা যেহেতু চ্যাপ্টার সবগুলোই পড়তে হবে, তার মধ্যে আমরা কোনটাকে বেশি গুরুত্ব দিব। এরপর আমরা একটু এমসিকিউ দেখব, কিছু আপনাদের জন্য কিছু কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা এখানে নিয়েছি, এগুলো একটু আমরা দেখব। দেখেন, তাহলে আমরা যদি দেখি আমাদের সম্ভাব্য কিছু এমসিকিউ প্রশ্ন, এমসিকিউতে যেহেতু আমাদের 30 মার্ক আছে, এই 30 মার্কে যদি আমি ফুল মার্কস পাই তাহলে আমার কিন্তু মানে খুব অসাধারণ একটা মার্ক পাওয়ার চান্স থেকে যায়। ওকে, তারপরে এখন আমরা দেখব বিপ্লব বলতে কি বোঝায়। আমাকে একটু কমেন্টে জানাবেন কাইন্ডলি, যারা যারা আছেন আমাকে একটু কমেন্টে জানাবেন বিপ্লব বলতে কি বোঝায়। প্রথম অপশনে আছে কি, আছে পুরনো সভ্যতা, পুরাতনকে ভেঙে ফেলা, নতুনকে গ্রহণ, পুরাতনকে ভেঙে নতুনকে গ্রহণ। আনসার কি হবে? আনসার কি হবে বলেন তো? বিপ্লব বলতে কি বোঝায়? এটাকে বলে রেভলিউশন। রেভলিউশন, বিপ্লব বলতে কি বোঝায়? বিপ্লব আবার অনেকের নামও আছে, বুঝছেন? তাহলে আপনার একজন বন্ধু ধরেন নাম বিপ্লব, আমার একটা ছোট ভাই আছে বিপ্লব, তো বিপ্লব কাকে বলে? আমার ছোট ভাইকে বিপ্লব বলে নাকি? এরকম বললে হবে? ডি। তাহলে বিপ্লব হচ্ছে একটা সমাজ কাঠামোর আমূল পরিবর্তন। কি বলে এটাকে? আমূল পরিবর্তন। আমূল পরিবর্তন। এই আমূল পরিবর্তনটা কার আমূল পরিবর্তন? এটা হইতে পারে একটা সামাজিক অবস্থার, একটা রাজনৈতিক অবস্থার হইতে পারে, একটা অর্থনৈতিক অবস্থার হইতে পারে, একটা প্রশাসনিক ব্যবস্থার হইতে পারে, রাষ্ট্রীয় ব্যবস্থার হইতে পারে। ঠিক আছে, তাহলে বিপ্লবের সাথে এই কয়টা বিষয় জড়িত। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক এবং রাষ্ট্রীয় আমূল পরিবর্তনকে আমরা কি বলবো? রেভলিউশন বলবো। আর আমরা যদি স্বল্প পরিসরে কোনো একটা দেশের সরকারকে উৎখাত করার জন্য, কিংবা একজন স্বৈরাচারকে উৎখাত করার জন্য, কিংবা একজন জনগণের কি বলে বিরুদ্ধে একজন সরকার, তাকে উৎখাত করার জন্য যে গণজাগরণ, এই গণজাগরণকে বলা হয় গণ অভ্যুত্থান। কি বলা হয়? এটাকে বলা হয় গণ অভ্যুত্থান বা ম্যাস আপরাইজিং। আর রেভলিউশন মানে হচ্ছে আপনার আগের কোনো সিস্টেমই থাকবে না, আগের কোনো কি থাকবে না? সিস্টেমই থাকবে না। হ্যাঁ, সিস্টেমই থাকবে না, এই জন্য এটাকে বলা হয় আপনার রেভলিউশন। আমরা জুলাই বিপ্লব বলি না আমাদের বাংলাদেশে, তো কিছু ক্ষেত্রে যেয়ে এটা হচ্ছে বিপ্লবের যেই সংঘাত, অর্থাৎ যে ডেফিনেশন, এই ডেফিনেশনকে কি করে না? ফুলফিল করে না অনেক সময়, অনেক কিছু ক্ষেত্রে আর কি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে করে বিধায় আমরা এটাকে বিপ্লব বলি। অনেকে আবার জুলাই গণ অভ্যুত্থান বলে। এটা নিয়ে বিভিন্ন ধরনের একাডেমিক ধরনের আলোচনা আছে। তাহলে বিপ্লব বলতে আমরা বুঝবো হচ্ছে আমূল পরিবর্তন। তাহলে পুরাতনকে ভেঙে
নতুনকে গ্রহণকে আমরা কি বলবো? বিপ্লব বলবো। সন্ত্রাসের রাজত্ব কায়েম করেন কে? প্রথমে বুঝতে হবে আমার এই প্রশ্নটা কোত্থেকে আসছে। এখানে দেখেন সন্ত্রাসের রাজত্বের সাথে কি একজন ব্যক্তির নাম জড়িত, তার নাম হচ্ছে ম্যাক্সিমিলিয়ান রোবস্পিয়ার। ম্যাক্সিমিলিয়ান রোবস্পিয়ার উনি কোন ক্লাবের সদস্য ছিলেন? একটা সশস্ত্র একটা ক্লাবের সদস্য ছিলেন ফ্রেঞ্চ রেভলিউশনের সময়। অর্থাৎ উনি ফ্রেঞ্চ রেভলিউশনের সময় কাদের পক্ষে ছিল? বুর্জোয়াদের পক্ষে ছিল। কিন্তু উনি সহিংস আন্দোলনে বিশ্বাস করতেন, উনি বিপ্লবী ছিলেন। এই জন্য যেই বিপ্লবী, তাদের এই বিপ্লবীদেরকে নিয়ে তাদের একটা ক্লাব ছিল, এই ক্লাবের নাম হচ্ছে জোকোবিন ক্লাব। কি নাম? জোকোবিন ক্লাব। জোকোবিন ক্লাবের লক্ষ্য হলো আমরা শান্তিপূর্ণ কোনো আন্দোলন করে বিপ্লব করে আমাদের এই রাষ্ট্রকে চেঞ্জ করতে পারবো না, আমাদের ওদেরকে মেরেই ফেলতে হবে। কি করতে হবে? মেরে ফেলতে হবে। মেরে ফেললেই আমরা কি হব? আমরা পরিপূর্ণ স্বাধীনতা আসবে আমাদের। ওকে, তাহলে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেন কে? জোকোবিন ক্লাবের একজন সদস্য, তার নাম হচ্ছে রোবস্পিয়ার। রোবস্পিয়ার। ওকে, আর চতুর্দশ লুই ছিল কি? চতুর্দশ, এখানে দেখেন তাদের ফ্রান্সে ওই সময় যে রাজবংশটা ক্ষমতায় থাকতো তাদের প্রত্যেকজন রাজাকে বলা হয়তো লুই। অর্থাৎ তাদের যে রাজবংশের নাম সেটার নাম বুরবু রাজবংশ। আমরা যদি একটু লিখি এখানে, বুরবু রাজবংশ। বুরবু রাজবংশ। এই বুরবু রাজবংশের যারা রাজা ছিল তাদেরকে বলা হয়তো কি? লুই। ওকে, এই লুই ছিল, চতুর্দশ লুই ছিল হচ্ছে বিপ্লবের প্রাক বিপ্লবকালীন রাজা। প্রাক বিপ্লব, অর্থাৎ তখন বিপ্লব শুরু হয় নাই, আর উনি ছিল বিপ্লবকালীন সময়ের রাজা, সম্রাট ছিল, বিপ্লবকালীন রাজা ছিল। আর উনি ছিল হচ্ছে বিপ্লবের পরবর্তী, বিপ্লব পরবর্তী শাসক ছিল। কার? ফ্রান্সের। ফ্রান্স। নেপোলিয়নও কিন্তু একজন একনায়কতান্ত্রিক শাসক ছিলেন। একনায়কতান্ত্রিক কে ছিলেন? শাসক ছিলেন। ওকে, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল জোকোবিন ক্লাবের সদস্য রোবস্পিয়ার। হ্যাঁ, এরপর আসেন, আমরা প্রতি বছর যথাযোগ্য মর্যাদা 14 ডিসেম্বর অর্থাৎ আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস যেটা, সেটি পালন করি, কারণ তাদের লেখনী বাংলাদেশের জনগণকে মুক্তি সংগ্রামে অনুপ্রাণিত করেছিল। তাহলে আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যাদের গুরুত্ব ছিল তাদেরকে আমরা বলছি বুদ্ধিজীবী। ওকে, ফ্রেঞ্চ রেভলিউশনে এরকম কিছু লোকের গুরুত্ব ছিল, তাদের মধ্যে আমি আগেও বলেছি রুশো ছিল, ভলতেয়ার ছিল, মন্টেস্কো ছিল, ফ্রান্সিস দিদেরু ছিল, তাই না? আরও অনেকেই ছিল। তাহলে এদেরকে আমরা এটার সাথে কানেক্ট করব। উদ্দীপকে বর্ণিত বুদ্ধিজীবীদের সাথে ফরাসি বিপ্লবের, এই যে দেখেন ফরাসি বিপ্লবের কোন বিষয়ের সাদৃশ্য পাওয়া যায়? তাহলে বিপ্লবীদের ভূমিকা, দার্শনিকদের ভূমিকা, প্রজাতন্ত্রীদের ভূমিকা নাকি রাজতন্ত্রীদের ভূমিকা? তাহলে দার্শনিকদের ভূমিকা। কাদের ভূমিকা? দার্শনিকদের ভূমিকা। আমরা এখানে কি পাই? রুশোকে পাচ্ছি। রুশো, সোশ্যাল কন্ট্রাক্ট। কি লিখেছেন? সোশ্যাল কন্ট্রাক্ট। ওনার আরেকটা থিওরি আছে, জেনারেল উইল থিওরি। কি বলছে এটাকে? জেনারেল উইল থিওরি। ওকে, এরপরে মন্টেস্কু কি? মন্টেস্কুর একটা বিখ্যাত বই ছিল, নাম কি? দ্য স্পিরিট অফ লস। দ্য স্পিরিট অফ লস। ওকে, আরেকটা হচ্ছে দ্য পার্সিয়ান লেটার্স। ওকে, পার্সিয়ান লেটার্স। তাহলে এই গ্রন্থগুলো বিপ্লবে কি দিয়েছিল? সাড়া দিয়েছিল, অর্থাৎ অনুপ্রেরণা দিয়েছিল যারা বিপ্লবী ছিল তাদেরকে। তাহলে আমরা 4 নম্বর প্রশ্নে একটু যাই। আর মন্টেস্কুর যে থিওরিটা আমরা আগেও বলেছি সেটি হচ্ছে ক্ষমতা বিভাজন তত্ত্ব। ক্ষমতা বিভাজন তত্ত্ব, এটাকেই বলা হচ্ছে সেপারেশন অফ। এগুলো যদি আসে পরীক্ষায় বাংলাটার পাশাপাশি ইংরেজিটাও লিখে দিতে পারলে কিন্তু টিচারদের একটা গুড ইমপ্রেশন পড়বে খাতার উপরে। আর আমি কিভাবে লিখবেন, পয়েন্ট দিয়ে লিখবেন না কি লিখবেন, এটা আমি প্রথম পত্র ক্লাসেই বলে দিয়েছি।
এই জন্য আমি আজকে এটাকে নিয়ে এটা ডিটেলস বললাম না, আমি জাস্ট মুখেই বললাম, ওই দিন তো আপনাদেরকে লিখে দিয়েছিলাম ওটা। 3 নাম্বার। তারপর আসেন 4 নাম্বার, উক্ত দেশের ব্যক্তিদের ভূমিকার ফলে, উক্ত দেশের ব্যক্তিদের ভূমিকার ফলে, অর্থাৎ ফ্রান্সে যে বিপ্লবটা হয়েছিল সেই বিপ্লবে দার্শনিকদের ভূমিকার কারণে এটা কেমন ধরনের একটা আউটকাম নিয়ে আসছে, এটা কিভাবে ব্যাকফায়ার করেছে। দেশের উক্ত ব্যক্তিদের ভূমিকার ফলে মানুষের সচেতনতা সৃষ্টি হয়েছিল, হ্যাঁ, বিপ্লবীরা অনুপ্রাণিত হয়েছিল, রাজতন্ত্র স্থায়িত্ব লাভ করেছিল। তার মানে এই রাজতন্ত্র তো স্থায়িত্ব লাভ না করার জন্যই তারা বিপ্লব করছে। এই জন্য আনসার হবে 1 এবং 2। তাহলে আমাদের এদিকে আনসার হবে ক। তাহলে মানুষের সচেতনতা সৃষ্টি হয়েছিল, বিপ্লবীরা অনুপ্রাণিত হয়েছিল। এরপরে 5 নম্বর প্রশ্ন, ব্ল্যাক হ্যান্ড। ব্ল্যাক হ্যান্ড এটা একটা গুপ্ত ঘাতক সংগঠন। এটা কি আপনার গুপ্ত, এই যে গুপ্ত ঘাতক সংগঠন, ওকে, ঠিক আছে, গুপ্তঘাতক সংগঠন ব্ল্যাক হ্যান্ড। ব্ল্যাক হ্যান্ড কোন দেশ হতে পরিচালিত হইতো, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে এইগুলোকে বলা হয় আপনার স্টেট টেরোরিজম। কি বলে? স্টেট টেরোরিজম। কোনো রাষ্ট্র যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরকার, অর্থাৎ সরকার জানে ওই রাষ্ট্র যে সন্ত্রাসী কাজকর্ম করতেছে, সরকারই এগুলো করাচ্ছে, যেমন কি ইসরায়েল, এগুলো রাষ্ট্র কর্তৃক করাচ্ছে না, ঠিক আছে, এগুলোকে স্টেট টেরোরিজম বলে। অর্থাৎ এই ব্ল্যাক হ্যান্ডের মাধ্যমে সার্বিয়া নামক যে রাষ্ট্রটা আছে সেই রাষ্ট্রটা স্টেট টেরোরিজম চালাইতো ব্ল্যাক হ্যান্ডের মাধ্যমে। এবং এই স্টেট টেরোরিজমটা চালানোর ক্ষেত্রে তারা কিন্তু অস্ট্রিয়ার সাথে, আমরা জানি বিশ্বযুদ্ধ তো শুরু হয়েছিল 1914-তে, এর আগে 1907 সালে অস্ট্রিয়া এবং সার্বিয়ার সাথে একটা যুদ্ধ লাগে। কি লাগে? অস্ট্রিয়ার সাথে এবং সার্বিয়ার সাথে একটা যুদ্ধ লাগে, এবং ওই যুদ্ধ অস্ট্রিয়া জিতে গিয়েছিল। এই কারণে সার্বিয়ার একটা ক্ষোভ ছিল যে অস্ট্রিয়ার কাউরে পাইলে আমি মেরে ফেলবো। এই জন্য সার্বিয়ার একটা শহর ছিল তৎকালীন সময়ের সারায়েভো শহরে 1914 সালের 28 জুন তাদের, অর্থাৎ অস্ট্রো হাঙ্গেরির একজন যুবরাজ ফার্ডিনান্ড এবং তার ওয়াইফ সোফিয়া, তারা বেড়াতে গিয়েছিল। এবং ওই সময় তাদেরকে, অর্থাৎ যুবরাজকে তারা কি করেছে এবং সোফিয়াকে তারা হত্যা করেছিল ব্ল্যাক হ্যান্ডের মাধ্যমে। কার মাধ্যমে? ব্ল্যাক হ্যান্ডের মাধ্যমে। তখন ব্ল্যাক হ্যান্ড যখন হত্যা করেছিল, তখন অস্ট্রিয়া চেয়েছিল এখানে তাদের পুলিশ এসে সার্বিয়াতে কি করবে? তদন্ত কার্যক্রম চালাবে। কিন্তু সার্বিয়া এটাতে নারাজ। সার্বিয়া বলছে আমার পুলিশ বাহিনী আছে, আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনী আছে, এরাই তদন্ত করবে। কারণ অস্ট্রিয়া বলতেছে না, তোমাদের তদন্ত হবে না, কারণ তোমরা এটা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মারছো। এই জন্য অস্ট্রিয়া কি করেছে, তারা একটা কি দিয়েছে, চরমপত্র পাঠিয়েছে বা আলটিমেটাম দিয়েছে যে এতদিনের মধ্যে যদি তোমরা এটা সুষ্ঠু বিচার না করো তাহলে আমরা তোমাদেরকে আক্রমণ করব। এবং এতে সার্বিয়া কর্ণপাত করে নাই। এইভাবে 28 জুলাই 1914 সালে অস্ট্রিয়া সার্বিয়াকে আক্রমণ করেছে। এইভাবেই শুরু হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধ। ওকে, এভাবেই কি শুরু হয়ে গেল? প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। তাহলে এটা একটা গোপন ঘাতক সংগঠন, এটার নাম হচ্ছে ব্ল্যাক হ্যান্ড। যেই লোকটা ওই যে ফার্ডিনান্ড এবং সোফিয়াকে মেরেছে তার নাম হচ্ছে গ্যাব্রিয়েল প্রিন্সিপে। ওকে, তাহলে আনসার হবে কি? আনসার হবে সার্বিয়া। ক্লিয়ার? এরপরের প্রশ্ন 6 নম্বর, জার্মানির প্রথম বিশ্বযুদ্ধে প্রথম কোন দেশ দখল করে নেয়? জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে প্রথম কোন দেশ দখল করে নেয়? ওকে, তাহলে কোনটা হবে এখানে? দেখেন, ব্রিটেন এবং ফ্রান্স, জার্মানি এবং কি আপনার জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, এই রাষ্ট্রগুলো কিন্তু কাছাকাছি। হয়তো মানচিত্রে দেখবেন আপনার সবার সাথে সবার সীমান্ত আছে। ব্রিটেন একটু দ্বীপ, তাই ব্রিটেন সমুদ্র পার হয়ে যেতে হয়। অর্থাৎ ব্রিটেনের সাথে কোনো রাষ্ট্রের সরাসরি কি নাই, স্থল সীমান্ত নাই, জল সীমান্ত আছে। ওই যে ইংলিশ চ্যানেল বলি না, ইংলিশ চ্যানেল হচ্ছে ফ্রান্সের এক জায়গা থেকে, ওই ফ্রান্স থেকে ব্রিটেনে যাওয়ার একটা চ্যানেলকে বলা হচ্ছে ইংলিশ চ্যানেল। ওকে, তাহলে প্রথম কোন দেশ দখল করে নেয়? বেলজিয়ামকে দখল করে নিয়েছিল। কাকে দখল করে নিয়েছিল? বেলজিয়ামকে। এখানে দেখেন প্রথম বিশ্বযুদ্ধে, কোন বিশ্বযুদ্ধে? প্রথম বিশ্বযুদ্ধে। আর যদি বলে জার্মানির দ্বিতীয় বিশ্বযুদ্ধে,
যদি বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি কোন দেশকে প্রথম দখল করে নেয়, দ্বিতীয় দেশটা হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওই দেশটা হবে পোল্যান্ড। তাহলে বেলজিয়ামকে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে দখল করে নেয় প্রথম, আর পোল্যান্ডকে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দখল করে নেয়। ওকে, অনেকেই অর্পণ অধিকারী, অনেকেই সি দিবেন আনসার এটাতে, এটা হবে না, কারণ প্রশ্নটা আপনার দেখতে হবে জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে প্রথম কোন দেশ দখলে নেয়। বলশেবিক বিপ্লব সংগঠিত হওয়ার পটভূমি কোনটা ছিল? দেখেন পটভূমি অর্থাৎ শুরুর কারণটা কি ছিল? পটভূমি মানে কি, এটা কোত্থেকে উত্থান হয়েছে বিপ্লবটা? তাহলে জারের স্বৈরশাসন, কাইজারের একনায়কতন্ত্র, জারের সমাজতন্ত্র, জারের জাতীয়তাবোধ। আচ্ছা দেখেন, কাইজার কি বলশেবিক বিপ্লবের সাথে কোনোভাবে যায়? কাইজার বলা হয়তো জার্মান সম্রাটদের, জার্মান সম্রাটদেরকে কি বলা হয়? বলা হয় কাইজার, কাইজার, ঠিক আছে, কাইজার। আর রুশ সম্রাটদেরকে বলা হয়তো, রুশ সাম্রাজ্যের বলা হয়তো জার বলা হয়তো। কি বলা হয়তো? আমি একটু এদিকে লিখে রাখি, সেটা হচ্ছে অটোমানদেরকে কি বলা হয়তো? অটোমানদের বলা হয়তো সুলতান, সুলতান নাকি? জার্মানদের বলা হয়তো কি? কাইজার, কাইজার। ফ্রান্সদেরকে কি বলা হয়তো? লুই বলা হয়তো, লুই। তারপরে হচ্ছে রাশিয়াকে কি বলা হয়তো? রুশ, রুশদের বলা হয়তো জার। এটা একটু মাথায় রাখবেন, এগুলা জার বলা হয়তো। তারপরে হচ্ছে আরেকটা আছে, অস্ট্রো হাঙ্গেরিদেরকে কি বলা হয়তো? অস্ট্রো হাঙ্গেরি। আর্চ ডিউক কি বলা হয়তো? আর্চ ডিউক কি বলা হয়তো? আর্চ ডিউক বলা হয়তো। তারপরে ব্রিটেনের যারা, ব্রিটেনের যারা তাদেরকে কি বলা হয়তো? রাজা, রাজা বা রানী, বাকি রাজা বা রানী, এগুলো একটু আমরা জানবো। তাহলে বলশেবিক বিপ্লব সংগঠিত হওয়ার পটভূমি ছিল কি? জারের স্বৈরশাসন, জারের অর্থাৎ জার অটোক্রেসি চালাইতো, অটোক্রেট শাসন ব্যবস্থা চালাইতো দেশের মধ্যে। এই জন্য বলা হবে বলশেবিক বিপ্লব সংগঠিত হওয়ার পটভূমি ছিল জারের স্বৈরশাসন। 7 নম্বর প্রশ্ন একটু আমরা দেখি। বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক বিপ্লবের মূল কাণ্ডারি কে ছিলেন? বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক বিপ্লবের মূল কাণ্ডারি কে ছিলেন? সমাজতান্ত্রিক বিপ্লব এর মূল কাণ্ডারি কে? লেনিন। আচ্ছা, সমাজতন্ত্র নিয়ে কিন্তু গবেষণা করেছেন কে? কার্ল মার্কস। তাকে বলা হয় বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক। ওকে, বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক জনক। আর উনি হচ্ছে ফিদেল ক্যাস্ট্রো, হচ্ছে কিউবার একজন সমাজতান্ত্রিক নেতা। কার্ল মার্কস হচ্ছে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক এবং দ্বান্দ্বিক বস্তুবাদের জনক। কিসের জনক? দ্বান্দ্বিক বস্তুবাদের জনক, ঠিক আছে। থিওরি অফ ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম, কি বলে এটাকে? থিওরি অফ ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম। আর স্ট্যালিন হচ্ছে স্ট্যালিনবাদের জনক, স্ট্যালিনবাদের জনক। আর লেনিন হচ্ছে সমাজতান্ত্রিক বিপ্লবের মূল কাণ্ডারি এবং সে লেনিনবাদের জনক, রাশিয়ার জাতির জনক, ঠিক আছে, সোভিয়েতের জাতির জনক। লেনিন, ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন। তাহলে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক বিপ্লবের মূল কাণ্ডারি কে ছিলেন? লেনিন ছিলেন। 9 নম্বর, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম বিশ্বযুদ্ধে ক দেশটি, ভালোভাবে পড়বেন, বুঝবেন, ক দেশটি একেবারে অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে। একেবারে কি অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে? মানুষ নানারূপ শোষণের শিকার হলে মিস্টার এক্স একটি বিপ্লবের ডাক দেন, পুঁজিবাদের অবসান ঘটিয়ে। এই যে দেখেন, আমরা আনসার পেয়ে গেছি। পুঁজিবাদের অবসান ঘটানো মানে কি প্রতিষ্ঠা করা? সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা। সমাজতন্ত্র অবসান ঘটিয়ে পরবর্তীতে শোষণহীন সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে বিপ্লবে অগ্রসর হয়। ক দেশটির অন্তরালে কোন দেশের চিত্র ফুটে উঠেছে বা প্রকাশ পেয়েছে? তাহলে আমরা জানি রাশিয়ার 1917 সালের
বলশেবিক বিপ্লবের কথা বলা হয়েছে। বলশেবিক বিপ্লবের কথা বলা হয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারছি 9 নম্বরের আনসার হবে রাশিয়া। তাহলে দেখেন আমরা এমসিকিউগুলো যে দেখলাম, কেন দেখতেছি? এগুলার টপিকগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঘুরে ফিরে সেম প্রশ্ন, ঘুরে ফিরে সেম টপিক, এগুলো থেকেই পরীক্ষায় আসে। এরপরের প্রশ্ন আমাদের 10 নম্বর কোয়েশ্চেন, আমরা 30টা দেখব কোয়েশ্চেন। উক্ত দেশের বিপ্লবটি সারা বিশ্বে যে বিপ্লব নামে পরিচিত। তাহলে উক্ত যেই দেশের বিপ্লবটি আমরা দেখলাম, অর্থাৎ রাশিয়ার যে রুশ বিপ্লবটি, সেটির বিভিন্ন নামে পরিচিত। কি কি? রুশ বিপ্লব, এটাও রাইট। অক্টোবর বিপ্লব, এটাও রাইট। বলশেবিক বিপ্লব, এটাও রাইট। অর্থাৎ 3টা নামে আমরা এই বিপ্লবকে ডাকতে পারি। রুশ বিপ্লব, ঠিক আছে, অক্টোবর বিপ্লব বা বলশেবিক বিপ্লব বা বলশেবিক রেভলিউশন। হিটলারের একটা গোপন কি ছিল? বাহিনী ছিল, নাম হচ্ছে গেস্টাপো। গেস্টাপো এরা হচ্ছে কি করতো? গোয়েন্দা তথ্য সরবরাহ করতো। কাকে? হিটলারকে গোয়েন্দা তথ্য সরবরাহ করতো। ঠিক আছে, গোয়েন্দা তথ্য সরবরাহ করতে, এই জন্য এটাকে বলা হচ্ছে গোপন পুলিশ বাহিনী। হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি? গেস্টাপো। হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি? গেস্টাপো। 10-এর ডি আর 11-এর আনসার হবে গ, সি। ক্লিয়ার? তারপরে 12 নম্বর, হিটলারকে কারাদণ্ড দেওয়া হয় কেন বলেন তো আমাকে একটু? অর্থনৈতিক দুরবস্থার জন্য, জোরপূর্বক ক্ষমতা দখলের চেষ্টার জন্য, জনগণের চাহিদা পূরণে ব্যর্থতার জন্য, রাজনৈতিক অস্থিরতার জন্য। দেখেন হিটলার কিন্তু ক্ষমতা দখল করার চেষ্টা করছে, ঠিক আছে? তাহলে এখানে আনসার কি হবে বলেন তো একটু? ঘ দিয়েছেন আপনারা, আব্দুল হান্নান দিয়েছেন ঘ। 12 হবে খ। হ্যাঁ, অবশ্যই জোরপূর্বক ক্ষমতা দখলের চেষ্টার জন্য। আবার সে কিন্তু 1933 সালে যে নির্বাচনটা হয়েছে, সে তো একবার ক্ষমতা দখল করার চেষ্টা করেছে, কিন্তু তারপরে আবার সে জেল থেকে বের হওয়ার পরে 1933 সালে যখন ক্ষমতা নেওয়ার জন্য চেষ্টা করছে, অর্থাৎ নাজি পার্টি গঠন করছে, নাজি পার্টিকে ইলেকশনে নিয়ে গেল, তারপর ইলেকশন হলো, ইলেকশনে কিন্তু সে জিতে নাই। তারপরেও বার্লিনে তার এত জনপ্রিয়তা ছিল, বার্লিন সে কোনোভাবেই দখল করতে পারে, এই ধরনের একটা চিন্তা ছিল। এই জন্য তার বিপক্ষ যে পার্টি ছিল, সে নিজেই মানে জার্মানির পক্ষে, জার্মানিকে নিয়ে এত উচ্চাভিলাষী স্বপ্ন দেখার কারণে সে নিজেই খুশি হয়ে কি ছেড়ে দেয়, তার ক্ষমতা ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, এই ধরনের লেখা আমরা পেয়েছি। তাহলে হিটলারকে কারাদণ্ড দেওয়া হয় কেন? জোরপূর্বক ক্ষমতা দখলের চেষ্টার জন্য। এরপরে আমরা 13 নম্বরে যাব। জার্মানি জাতিপুঞ্জের সদস্যপদ কত সালে ত্যাগ করে? তাহলে এটা 1933 সাল হবে। 33 সালে কিন্তু জাতিপুঞ্জের সদস্যপদ ত্যাগ করে এবং ক্ষতিপূরণ দেওয়া বন্ধ করে দেয়। তাহলে 1933 সালে 3টে কাজ করে। জাতিপুঞ্জ কি করে? ত্যাগ করে। জাতিপুঞ্জ ত্যাগ করে, হিটলার ক্ষমতা দখল করে। হিটলার ক্ষমতা দখল করে। এগুলো এভাবে রিলেট করে পড়তে হবে, কোন একটা গুরুত্বপূর্ণ সালে কি কি বিষয়গুলো ঘটেছিল। ওকে, তারপরে কি করে? মিত্র শক্তিকে, অর্থাৎ ওই যে প্রথম বিশ্বযুদ্ধের ক্ষতিপূরণ যে ভার্সাই চুক্তিতে বলেছি, যে ভার্সাই চুক্তিতে যে ক্ষতিপূরণ দেওয়ার জন্য তাদেরকে বাধ্য করা হয়েছিল। তাহলে মিত্র শক্তিকে ক্ষতিপূরণ দেওয়া বন্ধ করে দিয়েছিল। ক্লিয়ার? দেখেন মিল আছে। আবার ওইদিকে মুসোলিনি, আমরা যদি বলি মুসোলিনির কথা, হিটলারের বড় ভাই মুসোলিনি ইতালিতে ক্ষমতায় আসছে। কোথায়? ইতালিতে ক্ষমতায় আসছে কবে? 1922 সালে। এটা মিল আছে, শেষে 22, শেষে 33। বুঝতে পারছেন? মিল আছে, দুই কালপ্রিটের মধ্যে মিল আছে। তারা দুজন বন্ধুও হয়ে গেছে এবং তারা আরেকজন বন্ধু পাইছিল স্পেনের, ফ্রান্সিসকো ফ্রাঙ্কো বলে তার নাম।
এটা আমাদের সচরাচর বইগুলোতে নাই, এগুলো আরও মানে ভিতরে গেলে আমরা পাবো আর কি। ঠিক আছে, তাহলে 13 নম্বরের আনসার কি হবে? বি, 1933 সাল। অক্ষ শক্তি গঠনের পিছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে কোন দেশ? অক্ষ শক্তি গঠনের পিছনে, এটা জার্মানি হবে, সরি এটা জার্মানি হবে আনসার। অক্ষ শক্তি গঠনের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে কোন দেশ? জার্মানি। জার্মানি অক্ষ শক্তির পিছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। অক্ষ শক্তি এবং মিত্র শক্তি। অক্ষ শক্তি মানে যারা যুদ্ধ শুরু করেছে, অক্ষ শক্তি মানে কি? যারা যুদ্ধ শুরু করেছে। ক্লিয়ার? ওকে, অক্ষ শক্তি এবং হচ্ছে আমরা যদি দুইটা বিশ্বযুদ্ধ, অনেকে বিশ্বযুদ্ধে একটু পক্ষগুলাকে গোলায় ফেলেন, তাই না? পক্ষগুলাকে গোলায় ফেলেন। আমরা প্রথম বিশ্বযুদ্ধ যদি দেখি, এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধে আমরা যদি দুইটা পার্ট ধরি, একটা পক্ষের নাম কি? অক্ষ শক্তি এবং মিত্র শক্তি। ঠিক আছে, প্রথম বিশ্বযুদ্ধে অক্ষ শক্তিকে কি বলা হয়? যারা যুদ্ধ শুরু করছে তাদেরকেই তো আমরা অক্ষ শক্তি বলছি, তাই না? অক্ষ শক্তিকে বলা হয় সেন্ট্রাল পাওয়ার্স বা ত্রিশক্তি জোট। ত্রিশক্তি জোট কি বলা হয়? ত্রিশক্তি জোট। আর এদেরকে বলা হয় ত্রিশক্তি আতাত। ত্রিশক্তি কি বলা হয়? আতাত। ওকে, এটা গেল প্রথম বিশ্বযুদ্ধে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা সরাসরি কি বলতে পারি? আমরা সরাসরি বলতে পারি একটা হচ্ছে অ্যাক্সিস পাওয়ার আর একটা হচ্ছে অ্যালাইড ফোর্স, অর্থাৎ অক্ষ এবং মিত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু এরকম ত্রিশক্তি জোট, ত্রিশক্তি আতাত বা এই ত্রিশক্তি জোটকেই বলা হয়তো সেন্ট্রাল পাওয়ার্স। কি বলা হয়তো? এদের নাম হচ্ছে ট্রাইপল অ্যালায়েন্স। এটা হচ্ছে ট্রিপল এন্টেন্ট। ওকে, ট্রিপল এন্টেন্ট একটা, ট্রিপল অ্যালায়েন্স একটা। অর্থাৎ এখানে আমরা যে বলছি অক্ষ শক্তি যেই, ত্রিশক্তি জোট, ট্রিপল অ্যালায়েন্স, বা আবার এদেরকে আমরা বলি কেন্দ্রীয় শক্তি। কেন্দ্রীয় শক্তিও বলতে পারি। আর এটাকে আমরা বলতে পারি মৈত্রী জোট, মৈত্রী শক্তি। ওকে, বলতে পারি। তাহলে এগুলো হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের বিভিন্ন পক্ষের বিভিন্ন নাম থাকে না, এই নামগুলো হচ্ছে এরকম। এগুলো বেসিকের জন্য জেনে রাখা দরকার, যাতে রিটেনে আপনারা ওই যে সিকিউ কোয়েশ্চেনে লিখতে পারেন। তাহলে আমরা এখানে কি জানি? বিভিন্ন পক্ষ জানি। অক্ষ শক্তিতে প্রথম বিশ্বযুদ্ধে কারা কারা ছিল? অটোমান ছিল, এখানে কে ছিল? জার্মানি ছিল, বুলগেরিয়া ছিল, ঠিক না? বুলগেরিয়া ছিল, ইটালি ছিল প্রথমে, ইটালি পরের দিকে। দুইটা বিশ্বযুদ্ধে ইতালি কি করেছে? দুইটা বিশ্বযুদ্ধেই ইতালি একমাত্র দেশ যারা দুই গ্রুপেই ছিল আর কি। প্রথমে অক্ষ এরপরে মিত্র, দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথমে অক্ষ এরপরে মিত্র। 15 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিল? বলেন তো একটু। উইনস্টন চার্চিল ছিল। কে ছিল? উইনস্টন চার্চিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল কে? উইনস্টন চার্চিল। উইনস্টন কি? চার্চিল। এরপরে ছিল কে? ক্লেমেন্ট অ্যাটলি ছিল। তারপর জাতিসংঘের হৃৎপিণ্ড বলা হয় কাকে? জাতিসংঘের হার্ট বলা হয় কাকে? জাতিসংঘের হার্ট বলা হয় কাকে? হার্ট বলা হয় নিরাপত্তা পরিষদকে। নিরাপত্তা পরিষদের আরো অনেকগুলো নাম আছে, তাই না? এটাকে বলা হয় স্বস্তি পরিষদ। কি বলা হয়? স্বস্তি পরিষদ। ইংরেজিতে বলা হয় এটাকে গ্লোবাল, যেহেতু সারা বিশ্বের শান্তি নিশ্চিত করে তারা, হ্যাঁ, তথাকথিত শান্তি নিশ্চিত করে, তাহলে গ্লোবাল সেফটি নেট বলা হয়। কি বলা হচ্ছে? স্বস্তি পরিষদ
বা নিরাপত্তা পরিষদ বা গ্লোবাল সেফটি নেট, আর পূর্ণ নাম হচ্ছে ইউএনএসসি, ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল। তার মানে জাতিসংঘের যে 6টা অঙ্গ সংস্থা আছে, জাতিসংঘের যে 6টা কি আছে অঙ্গ সংস্থা আছে, এই অঙ্গ সংস্থা আছে, এগুলো সবগুলো আমাদের পড়তে হবে। এখানে সাধারণ পরিষদ আছে, এখানে নিরাপত্তা পরিষদ আছে, এখানে অচি পরিষদ আছে, অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ আছে, তারপরে কি আছে আপনার, তারপরে হচ্ছে আপনার জাতিসংঘ সেক্রেটারিয়েট আছে, আন্তর্জাতিক বিচারালয় আছে, আন্তর্জাতিক কি আছে বিচারালয় আছে। এরপরে 16 গেল, এরপর আমরা 17 দেখি একটু। 17 জাতিসংঘের কোন সংস্থা কি নিয়ে কাজ করে? দেখেন, এডুকেশন নিয়ে কাজ করে। কি নিয়ে কাজ করে? এডুকেশন নিয়ে। কি নিয়ে কাজ করে? সায়েন্স নিয়ে কাজ করে। কি নিয়ে কাজ করে? কালচার নিয়ে কাজ করে। ইউনাইটেড নেশনস কি এডুকেশনাল, সায়েন্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস বলা হচ্ছে কাকে? কি নিয়ে? কাকে? ইউনেস্কোকে নিয়ে। তাহলে ইউনিসেফ কি? ইউনিসেফ হচ্ছে একটা তহবিল, একটা তহবিল। কি নিয়ে কাজ করে? শিশুদেরকে নিয়ে কাজ করে, শিশুকে নিয়ে কাজ করে। ওকে, তারপরে ইউনেস্কো কি নিয়ে কাজ করে? জাতিসংঘের কোন সংস্থা? শিক্ষা। ইউনেস্কো কি নিয়ে কাজ করে? শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি নিয়ে কাজ করে। তাহলে আমাদের প্রশ্নের আনসার কি? আমাদের প্রশ্নের আনসার কিন্তু ইউনেস্কো। আনসার হচ্ছে ইউনেস্কো। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি নিয়ে কাজ করে? বিশ্ব স্বাস্থ্য নিয়ে কাজ করে, স্বাস্থ্য নিয়ে কাজ করে। আইএলও কি নিয়ে কাজ করে? শ্রমিকদেরকে নিয়ে কাজ করে, শ্রমিকদেরকে নিয়ে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ওকে, তারপরে আমরা একটু দেখি 18 নম্বর কোয়েশ্চেনটা। স্নায়ুযুদ্ধ বলতে কি বোঝায়? স্নায়ুযুদ্ধ মানে হচ্ছে একটা মনে মনে যুদ্ধ। ক্লাসের ফার্স্ট বয় এবং সেকেন্ড বয় অথবা ফার্স্ট গার্ল এবং সেকেন্ড গার্লের যে যুদ্ধটা, এটাকে আমরা বলি কোল্ড ওয়ার। এটা কি বলি আমরা? কোল্ড ওয়ার। কোল্ড ওয়ার পৃথিবীতে এটা 3বার, মানে এটাকে ধরা হয় যে এটা প্রথম কবে হয়েছে, 3টে ক্ষেত্রে এটাকে ধরা হয়। সাধারণ মানুষ হিসেবে অর্থাৎ ব্যবসা হিসেবে, মানে খুব জেনারেলি আর কি, প্রথম এই শব্দটা ব্যবহার করেছিল বার্নার্ড বারুচ নামের একজন বিজনেসম্যান। এরপর আনুষ্ঠানিকভাবে এটা প্রথম উচ্চারণ করেছিল ওয়াল্টার লিপসম্যান নামের একজন সাংবাদিক। কোনো রাজনৈতিক নেতৃত্ব হিসেবে প্রথম এই শব্দটা উচ্চারণ করেছিল উইনস্টন চার্চিল। তার একটা বক্তৃতা আছে, নাম হচ্ছে ফুলটন স্পিচ। কি নাম? ফুলটন স্পিচ। তিনি ফুলটন স্পিচে বলেছিলেন যে পূর্ব ইউরোপ থেকে এক ধরনের লৌহ যবনিকা নেমে আসতেছে, একটা আয়রন কার্ড নেমে আসতেছে। এই আয়রন কি করতে হবে? এই আয়রন কার্টেনকে আমাদের ধ্বংস করতে হবে। এই ধ্বংস কাকে ধ্বংস করতে হবে? সোভিয়েতকে ধ্বংস করতে হবে, অর্থাৎ ওই যে সমাজতন্ত্রকে ধ্বংস করতে হবে। এই জন্য উনি এটাকে কি বলেছিলেন? আয়রন কার্টেন বলেছিলেন। আয়রন কার্টেন একটা লোহার একটা লৌহ যবনিকা বা লোহার দেয়ালের মতো। তাহলে আমরা কি বলবো এখানে? স্নায়ুযুদ্ধ কি? স্নায়ুযুদ্ধ হচ্ছে একটা যুদ্ধ, শীতল যুদ্ধ, বা এটাকে আমরা বলবো কোল্ড ওয়ার। কোল্ড ওয়ার কি? এখানে একটা কোল্ড ওয়ারের এক পক্ষে ছিল পুঁজিবাদ, এভাবে লিখবেন পরীক্ষায়। এক পক্ষে ছিল সমাজতন্ত্র, এক পক্ষে কি ছিল? সমাজতন্ত্র। পুঁজিবাদকে নেতৃত্ব দিচ্ছে কে? ইউএসএ। আর সমাজতন্ত্রকে নেতৃত্ব দিয়েছে কে? ইউএসএসআর, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রীয় নাম কি ছিল? ইউএসএসআর, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স। ওকে, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট। এখন আসেন এই পুঁজিবাদ। ইউএসএ পুঁজিবাদটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে কোন প্ল্যানের মাধ্যমে? কোন প্ল্যানের মাধ্যমে? এটাকে বলা হয় মার্শাল প্ল্যান। কি প্ল্যান? মার্শাল প্ল্যান। তারা কি করেছিল? মলটোভ নীতি নিয়েছিল। মলটোভ নীতি নামের একটা নীতি তারা নিয়েছিল। এরা বানিয়েছিল কি? আপনার ন্যাটো বানিয়েছিল।
কি বানিয়েছিল? ন্যাটো বানিয়েছিল। ইউএসএসআর বানাইছে কি? ওয়ারশ প্যাক্ট। ওয়ারশ প্যাক্ট দুইটা সামরিক জোট বানিয়েছিল, সামরিক জোট বানিয়েছিল। এরপরে স্নায়ুযুদ্ধ শুরু হয়। দেখেন স্নায়ুযুদ্ধ শুরু হয় কবে থেকে? ফুলটন বক্তৃতায় চার্চিলের মন্তব্যের মধ্য দিয়ে। আমি একটু আগেও বললাম ফুলটন বক্তৃতা স্নায়ুযুদ্ধ শুরুর জন্য এটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটার ভূমিকা আছে। ট্রুম্যান নীতি এবং মার্শাল পরিকল্পনা। ট্রুম্যান নীতি এবং মার্শাল পরিকল্পনা, ওকে। তাহলে ট্রুম্যান নীতির মাধ্যমে সেই পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলোকে বলছে কি তোমরা আমাদের থেকে টাকা নাও, তারপরেও তোমরা সোভিয়েতের দিকে যাবা না। আমি টাকা দিচ্ছি মানে কি তুমি আমাকেই কি করতে হবে, তোমার কোনো সমস্যা হলে আমি আছি। এই জন্য রাষ্ট্রগুলোকে টাকা দিয়ে কাছে আনাকেই বলা হয় ডলার ডিপ্লোমেসি। এই ডলার ডিপ্লোমেসিটা শুরু করেছিল কে? ট্রুম্যান নীতির মাধ্যমে, ট্রুম্যান। আর এটা হচ্ছে মার্শাল পরিকল্পনা। মার্শাল পরিকল্পনা অর্থাৎ একটা দেশে যদি সমাজতন্ত্র বিস্তার হয় সেটা রোধ করার জন্য এই মার্শাল পরিকল্পনা। তারপরে আসেন 1-2, আনসার কি হবে? 1 এবং 2। তাহলে বলশেবিক বিপ্লব তো শেষ হয়েছে 1917-তে, কিন্তু স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে 1945-এর পর থেকে। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 20 ও 21 নম্বর প্রশ্নের আনসার দাও। ক ও খ বিপরীত মতাদর্শের দুটি দেশ। ক এবং খ, অর্থাৎ বুঝতে পারছেন তো এখানে কি বলতে চাচ্ছে? একটা পুঁজিবাদী, একটা সমাজতান্ত্রিক, কিন্তু দেশটি পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ায় তাদের মধ্যে বিরোধ ঘটলেও বৃহৎ কোনো যুদ্ধ সংগঠিত হয় নাই। দেখেন এটাকেই বলা হচ্ছে আপনার, অর্থাৎ আপনার পারমাণবিক আছে, আরেকজনের পারমাণবিক আছে, এটাকে বলা হচ্ছে, দুইজনেই তো জানেন পারমাণবিক শক্তির ভয়াবহতা সম্পর্কে। হ্যাঁ, এটাকে বলা হয় মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন বা ম্যাড বলা হয়। এবং এটার একটা আন্তর্জাতিক থিওরিও আছে, নিউক্লিয়ার ডেটারেন্স থিওরি। এই ডেটারেন্স থিওরি আপনাদের লাগবে না, কিন্তু এই ডেটারেন্স থিওরি মানেটা আমি বোঝাতে চাচ্ছি, যেটা আপনাদের কাজে লাগবে। সেটার মানে হচ্ছে আপনার কাছেও পারমাণবিক আছে, আরেকজনের কাছেও পারমাণবিক আছে, আপনি তাকে আক্রমণ করবেন না, সে আপনাকে আক্রমণ করবে না। কেন? ওই যে মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন। আক্রমণ করা মানে আপনারা জানেন যে যদি আমরা একে অপরকে বোম মারি, পারমাণবিক বোমা মারি, তাহলে কিন্তু ওই দুইটা রাষ্ট্রই আলটিমেটলি ধ্বংস হবে। বুঝা গেল? ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোন ঘটনাকে ইঙ্গিত করছে? স্নায়ুযুদ্ধকে ইঙ্গিত করছে। স্নায়ুযুদ্ধ কোল্ড ওয়ারকে ইঙ্গিত করছে। উপরের উদ্দীপকটা কোল্ড ওয়ারকে ইঙ্গিত করছে। উক্ত ঘটনার ফলে, কোন ঘটনা? উক্ত ঘটনা বলতে এখানে কাকে বোঝাচ্ছে? এই যে উক্ত ঘটনা মানেই হচ্ছে স্নায়ুযুদ্ধ, কোল্ড ওয়ার। দুটি পরাশক্তির মধ্যে দ্বন্দ্ব চলমান থাকে, বিশ্ব দুটো শিবিরে বিভক্ত হয়ে পড়ে, সমাজতন্ত্র ও পুঁজিবাদের দ্বন্দ্ব চরমে ওঠে। তাহলে আনসার কি? তিনটাই। আমরা জানি তিনটাই ফলাফল এখানে স্নায়ুযুদ্ধের সাথে যুক্তিযুক্ত। দুটি পরাশক্তি কি হয়ে যায়? তাদের দ্বন্দ্ব চলমান থাকে। পৃথিবীর দুটি ব্লকে বিভক্ত হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ দুটো শিবিরে বিভক্ত হয়ে গেছে। একটা সমাজতন্ত্র, একটা হচ্ছে পুঁজিবাদ। ক্লিয়ার? একটা হচ্ছে ক্যাপিটালিজম, একটা হচ্ছে আপনার সোশ্যালিজম। ক্লিয়ার? পুঁজিবাদ মানে হচ্ছে ক্যাপিটালিজম, আর এটা মানে হচ্ছে সোশ্যালিজম। এরপরে স্নায়ুযুদ্ধ অবসানে সবচেয়ে বেশি কৃতিত্ব কার? স্নায়ুযুদ্ধ অবসানে কৃতিত্ব কার? মিখাইল গর্বাচেভের। তার দুইটা নীতির মাধ্যমেই স্নায়ুযুদ্ধ কি হয়ে যায়? স্নায়ুযুদ্ধের অবসান হয়। একটা নীতি, তার দুইটা নীতি আছে গুরুত্বপূর্ণ, তার দুইটা কি আছে? দুইটা গুরুত্বপূর্ণ সংস্কার আছে। সংস্কার দুইটাকে যদি আমরা দেখি, একটার নাম হচ্ছে গ্লাসনস্ট, একটা হচ্ছে পেরেস্ত্রোইকা। এটার মানে হচ্ছে খোলামেলা আলোচনা, এটার মানে হচ্ছে পুনর্গঠন।
পুনর্গঠন। তাহলে একটা হচ্ছে আপনার গর্বাচেপের দুইটা সংস্কারের কারণে মূলত স্নায়ুযুদ্ধ অবসান হয়। একটার নাম হচ্ছে গ্লাসনস্ট, একটা হচ্ছে পেরেস্ত্রোইকা। হ্যাঁ, স্নায়ুযুদ্ধের আনুষ্ঠানিকভাবে শেষ হয় কবে? 1991 সালে শেষ হয়। অবসান হয় কবে? 1991 সালে। স্নায়ুযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয় 1991 সালে। এরপর আসেন বিপ্লবের সময়, এটা তো আমি বলেছি, বলেন, এটা তো আপনারা জানেনই। বিপ্লবের সময় কে রাজা ছিলেন? কে? রাজা ষোড়শলয়। বিপ্লবের শুরুতে কে ছিলেন? চতুর্দশলয়, অর্থাৎ প্রাক বিপ্লবের সময়। হ্যাঁ, ফরাসি বিপ্লবের মূল কারিগর বলা হয় কাকে? মূল কারিগর বলা হয় কাকে? রুশোকে। কাকে? ঠিক আছে, রুশোকে। রুশোর কি? সোশ্যাল কন্ট্রাক্ট এবং হচ্ছে তাদের যে স্লোগান ছিল সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা। সাম্য, মৈত্রী, স্বাধীনতা। এই সাম্য, মৈত্রী, স্বাধীনতা এই স্লোগানের জনকও কিন্তু রুশো। কে? এই স্লোগানের জনক কে? রুশো। প্রত্যেকটা বিপ্লবের একটা কি থাকে? একটা উদ্দেশ্য থাকে, একটা মুঠো থাকে, একটা কোড, একটা স্লোগান থাকে। তারপর আসেন আমরা 25-26-এ যাই। প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবীর মানুষের আর্তনাদ ও বিষ বাষ্প থামানোর জন্য এমন একটি আন্তর্জাতিক সংগঠন গড়ে ওঠে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত বহাল ছিল। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত বহাল থাকা সংগঠনের নাম কি? অবশ্যই জাতিপুঞ্জ। হ্যাঁ, এর লক্ষ্য উদ্দেশ্য মহৎ হলেও, দেখেন, মহৎ হলেও তা বেশি দিন টিকে থাকতে পারেনি। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি এটা হচ্ছে 1920 সালে গঠিত হওয়া জাতিপুঞ্জের কথা বলা হচ্ছে। জাতিপুঞ্জের কথা বলা হচ্ছে, লিগ অফ নেশনস। ওকে, আপনারা তো সবই পারেন নাকি? উক্ত সংগঠনটির উদ্দেশ্য ছিল যুদ্ধের অবসান, শান্তি, আন্তর্জাতিক শান্তি, আন্তর্জাতিক নিরাপত্তা। তাহলে ঠিক আছে, সব তিনটাই কাজে আসবে এখানে। 27 বৈষম্যহীন সমাজ ব্যবস্থার সর্বপ্রথম ধারণা দেন কে? বৈষম্যহীন, এটা হচ্ছে টমাস মুর। ওই যে উনি যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার ধারণা দিয়েছিলেন এটাকে বলা হয় ইউটোপিয়ান সোসাইটি। এরকম সোসাইটি বাস্তবে এক্সিস্ট করে না, তবে উনি একটা স্বপ্ন দেখেছেন। উনি এটা তার বইয়ে লিখেছেন, ইউটোপিয়াতে লিখেছেন। ইউটোপিয়া নামক একটা বিশ্বকোষে লিখেছেন যে ইউটোপিয়ান সোসাইটি মানে যেখানে কি থাকবে? আপনার ইকুয়ালিটি থাকবে, সবাই সমান কিছু পাবে। হ্যাঁ, এটাকেই বলা হচ্ছে ইউটোপিয়ান সোসাইটি। 28 আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? হ্যাগ। ওকে, হ্যাগ আন্তর্জাতিক আদালত। এটাকে কি বলা হয়? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বলে, আইসিজে বলে। কি বলে? আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক আদালত বলে। এটা কোথায় অবস্থিত? হ্যাগ, নেদারল্যান্ডসের হ্যাগের পিচ প্যালেসে। এখানে সিই হবে শুধু। তারপর হলোকাস্ট কি বলেন তো? এটা তো পারেন আপনারা। নাৎসি বাহিনী নিধন, খ্রিস্টান নিধন, ইহুদি নিধন, নাকি কোনোটি নয়? কোনটা বলেন তো একটু আমাকে? এটা হবে ইহুদি নিধন, হলোকাস্ট হচ্ছে ইহুদি নিধন। হ্যাঁ, তবে আমরা জানি যে হলোকাস্ট হচ্ছে ইহুদি নিধন, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। হলোকাস্ট শব্দটা কিন্তু প্রথম ব্যবহার করা হয়েছে 1895 সালের দিকে। অটোমানদের সময় একটা হামিদিয়ান গণহত্যা হয়েছিল, অর্থাৎ অটোমানদের সাথে খ্রিস্টানদের একটা সংঘর্ষ হয়েছিল। ওইটাকেই হলোকাস্ট বলা হয় নর্মালি, কিন্তু আমরা হলোকাস্ট বলতে সবচেয়ে বেশি পরিচিত হয়েছে কোন ঘটনাটা? তাহলে এই যে হিটলারের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে
বিভিন্নভাবে ইহুদি হত্যা করা, 60 লক্ষ ইহুদি হত্যা করেছে, এই ব্যাপারটাকে হলোকস্ট বলা হয়। তাহলে আপনারা আবার আনসার দিবেন না খ্রিস্টান নিধন, আনসার দিবেন হচ্ছে ইহুদি নিধন। 30, সোভিয়েত ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয় কবে? 1991 সালে সোভিয়েত ভেঙে যায়, এবং সোভিয়েত ভাঙার মাধ্যমে আমরা জানি 15টি স্বাধীন রাষ্ট্র তৈরি হয়। 15টি কি তৈরি হয়? স্বাধীন রাষ্ট্র তৈরি হয়, তাই না? এখানে উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, হ্যাঁ, কাজাখস্তান, এই তাজিকিস্তান, এই রাষ্ট্রগুলো আছে, এই 5টা। তারপর আর্মেনিয়া, জর্জিয়া, আজারবাইজান, এই 3টা। তারপর হচ্ছে এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া। কয়টা হইল? 5 6 11টা হইল। আর আরো কয়টা? 4টা, রাশিয়া, মলদোভা, ইউক্রেন, এবং হচ্ছে আপনার বেলারুশ। কোন রুশ? বেলারুশ। তাহলে এই যে 15টা রাষ্ট্রের কথা বললাম, এই 15টা রাষ্ট্র সোভিয়েত ভাঙার পরে স্বাধীন হয়েছে, অর্থাৎ ওখানে রাশিয়াও আছে। ঠিক আছে, তাহলে আমি 14টা বললাম, এর বাইরে কি? রাশিয়া। এর বাইরে কি? রাশিয়া। তাহলে এইভাবে 15টি রাষ্ট্র স্বাধীন হয়েছে। কার কাছ থেকে? সোভিয়েত ইউনিয়ন থেকে। সোভিয়েত ইউনিয়ন। ক্লিয়ার? ওকে, তাহলে এবার একটু আমরা, আর কোনো প্রশ্ন আছে কিনা এমসিকিউ নিয়ে? বলেন তো আমাকে একটু, এমসিকিউ নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা বলেন একটু। বলেন, এমসিকিউ নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? আমরা সম্ভাব্য কিছু বর্ণনামূলক প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি, এগুলো আমি আপনাদেরকে বলবো, আপনারাই অ্যান্সার করে দেবেন আমাকে, বুঝছেন? আপনারা অ্যান্সার করবেন, আমি জাস্ট একটু ধারণা দিতে এগুলো প্রশ্নগুলো নিয়ে আসছি। আচ্ছা দেখেন তো, আমার একটু আগে বলেন, একজন নেতা তার দেশে বিপ্লবের মাধ্যমে ক্ষমতাসীন যার সরকারের পতন ঘটান, তিনি তার দেশে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেন, শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষায় তার অবদান বিশ্বে স্বীকৃত। তাহলে বলেন তো, এটা কোন চ্যাপ্টার থেকে আসছে? কোন বিপ্লব থেকে আসছে? এটা কোন বিপ্লব থেকে আসছে? কোন বিপ্লব থেকে আসছে বলেন তো? জানি না আমরা, এটা বলশেবিক বিপ্লব থেকে। কোন বিপ্লব থেকে? বলশেবিক বিপ্লব থেকে আসছে, বলশেবিক বিপ্লব থেকে। ঠিক আছে, বলশেবিক বিপ্লব থেকে। তাহলে দেখেন, আমরা যদি এখানে এক লাইনে বলে দিই মাইন কাম্ফ গ্রন্থটি কার লেখা, এটা হচ্ছে হিটলারের লেখা, 1 মার্ক পেয়ে গেলাম। তারপরে কার্ল মার্কস কেন বিখ্যাত, তা প্রথমে আমাদের লিখতে হবে কার্ল মার্কস কে, তারপরে হচ্ছে কেন বিখ্যাত, কেন বিখ্যাত। তাইলে এখানে 1 পেয়ে গেলাম, এখানে 1 পেয়ে গেলাম, তার মানে কি 2 পেয়ে গেলাম। উদ্দীপকে বর্ণিত নেতার কার্যক্রম তোমার পাঠ্য বইয়ের কোন নেতার সাথে মিল আছে? তার মানে কার সাথে মিল আছে? এই বিপ্লবটা করছে লেনিন, লেনিনের সাথে মিল আছে। এরপরে লেনিন সম্পর্কে একটু বর্ণনা দিবেন, 2টা 3টা প্যারা করে বর্ণনা দিয়ে দিবেন, তাহলে আনসার সঠিক। এরপরে যার তন্ত্রের উচ্ছেদে, তাই যার তন্ত্রের উচ্ছেদে কি কার ভূমিকা ছিল? লেনিনের ভূমিকা ছিল না? ওই কোন ধরনের ভূমিকা ছিল? সে সবাইকে একত্রিত করছে বলশেবিক বিপ্লবের বিরুদ্ধে, মস্কোর যার রাজাদের বিরুদ্ধে, যার সম্রাটদের বিরুদ্ধে মস্কোর রেড স্কোয়ার থেকে সে আন্দোলন শুরু করেছিল, এবং যার সরকারকে বিশ্বযুদ্ধ থেকেও চলে আসতে বাধ্য করেছিল সে। এইভাবে একটা সময় দেখা যায় ওখানে শ্রমিকরা ক্ষমতা নিয়ে নেয়, ওদেরকে বলা হয়তো ম্যানশেবিক। এই ম্যানশেবিকদের থেকে আবার ক্ষমতা নিয়ে নেয় লেনিন, এদেরকে বলা হয় বলশেবিক। ম্যানশেবিক মানে সংখ্যালঘিষ্ঠ, বলশেবিক মানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। তাইলে যার তন্ত্রের উচ্ছেদে কোন নেতার ভূমিকা। ওকে, এইভাবে পরীক্ষা আসতে পারে। তাহলে আমি বলেছিলাম গুরুত্ব দিয়ে যে আমাদের বলশেবিক বিপ্লব থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। ওকে, তারপর আসি, এখানে আসেন। এখানে প্রশ্ন কি? এখানে ভেটো অর্থ কি? ভেটো অর্থ আমি মানি না। মার্শাল পরিকল্পনা কি? পূর্ব ইউরোপে যেন আপনার কি করতে না পারে, সমাজতন্ত্র যেন বৃদ্ধি পাইতে না পারে। রাষ্ট্রগুলো যদি সমাজতন্ত্রের দিকে ঝুঁকে যায়, তাহলে পুঁজিবাদ টিকবে না। এই জন্য মার্শাল এই পুঁজিবাদকে রক্ষা করার জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছিল, তার নাম হচ্ছে মার্শাল পরিকল্পনা। মার্শাল পরিকল্পনা। উদ্দীপকের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের সাথে
তোমার পাঠ্য বইয়ের কোন আন্তর্জাতিক সংগঠনের মিল আছে? যুদ্ধের ভয়াবহতা থেকে বিশ্ববাসীকে রক্ষা করার শান্তি প্রতিষ্ঠা, হ্যাঁ, অংশগ্রহণকারী সংগঠনটির জন্ম হয়, বিভিন্ন দেশের স্বাধীনতার জন্য এটির ভূমিকা। তাহলে এখানে কার কথা বলা হচ্ছে? এখানে জাতিসংঘের কথা বলা হচ্ছে। কার কথা বলা হচ্ছে? এই যে দেখেন, জাতিসংঘের কথা বলা হচ্ছে। এবং এই জাতিসংঘ উদ্দীপকে বর্ণিত সংগঠনটির সাথে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানে উক্ত সংগঠনটির ভূমিকা বিশ্লেষণ করো। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানে কি জাতিসংঘ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে না? জাতিসংঘের সদস্য দেশের মধ্যে, ঠিক আছে, সদস্যদের মধ্যে এখন পর্যন্ত প্রায় ওই সময় নিরাপত্তা পরিষদে কি আপনার নিরাপত্তা পরিষদে কি হয়েছে? এটা নিয়ে ভোটাভুটি হয়েছে। ভোটাভুটিতে যুদ্ধবিরতি দেয় নাই, বাংলাদেশের পক্ষে আসছিল ওই রায়। কিন্তু আবার দেখেন, বাংলাদেশকে স্বীকৃতি প্রদান না করলে কি বাংলাদেশ একটা কি হইতে পারতো? একটা স্বাধীন রাষ্ট্র হইতে পারতো না? পারতো না। এটা জাতিসংঘ যখন প্রতিষ্ঠা হচ্ছিল, ঠিক আছে, ওই সময় থেকে একটা বিষয় সামনে আসে যে স্বীকৃতি দেওয়া দরকার বিভিন্ন রাষ্ট্রকে, যারা আসলেই পিওরলি স্বাধীন। তো 1971 সালের পরে যখন 1974-তে আমরা জাতিসংঘের সদস্য হই, তার আগ পর্যন্ত আমরা প্রায় 126টা দেশের সদস্য মানে স্বীকৃতি আমরা পেয়েছিলাম। তারপরে কয়েকটি বৃহৎ আন্তর্জাতিক সংগঠন কয়েকটি অঙ্গ সংস্থার সমন্বয়ে গঠিত। এই সংস্থাটি বিশ্বশান্তি প্রতিষ্ঠা করে উদ্দেশ্যে, অর্থাৎ সংগঠনটির উদ্দেশ্য কি? বিশ্বশান্তি প্রতিষ্ঠা। একজন মহাসচিবের নেতৃত্বে সংগঠনটি পরিচালিত হয়। তাহলে কোনটা? আবার জাতিসংঘ। তাহলে আমরা দেখতেছি এটা জাতিসংঘ থেকে দেওয়া। জাতিসংঘ থেকে মাস্ট দুইটা পাবেন। উক্ত সংগঠনটির মহাসচিবের কার্যাবলী, এই যে এই কার্যাবলীর সীমাবদ্ধতা, এটা একটু কম গুরুত্বপূর্ণ বলা যায়, এটা একটু কম। তার আপনারা 2 স্টার দিয়ে রাখেন, 2 স্টার কি দিয়ে রাখেন। এই জায়গাটা নর্মালি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার এই যে জাতিসংঘের সফলতা এবং ব্যর্থতা, সফলতা এবং কি ব্যর্থতা। তারপরে দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি অষ্টাদশ শতাব্দীর শেষার্ধের একটি বিপ্লব ইউরোপের অনেক দেশের পণ্য উৎপাদন কয়েক গুণ বাড়িয়ে দেয়। ইউরোপের অনেক দেশের পণ্য উৎপাদন অনেক গুণ বাড়িয়ে দেয়। উৎপাদিত পণ্য সামগ্রীর বাজার দখলকে কেন্দ্র করে উপনিবেশবাদের উত্থান ঘটে। ওকে, উপনিবেশবাদ থেকে সাম্রাজ্যবাদ, অতঃপর উগ্র জাতীয়তাবাদ, পরিশেষে যুদ্ধের ভয়াবহতা। ওকে, এই প্রশ্নটা এটা মূলত হচ্ছে একটু, এই দুইটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, আর এটা হচ্ছে আপনাদের সিলেবাসের বাইরে, এগুলো শিল্প বিপ্লব থেকে আসছে আর কি। তাহলে এখানে আমরা রুশ বিপ্লব দেখব, ট্রিপল অ্যালায়েন্স এটা দেখব। তারপর আসেন হলোকস্ট আছে, ফ্যাসিবাদ বলতে কি বুঝো, এগুলো কিন্তু দুইটা প্যারা। আমি সবসময় বলেছি এটা এক লাইনে, এখানে কি এক প্যারা, অর্থাৎ এক প্যারা এটা লেখা, এটা 2 প্যারা থাকবে। গ নাম্বার প্রশ্নে থাকবে 3টা প্যারা, আর 4 নম্বর প্রশ্নে কি থাকবে? 4টা প্যারা থাকবে। এর বাইরে যেন না যায়, তারপর আসেন এখানে তমাল তুষার 2 মেরুর বাসিন্দা, অর্থাৎ এখানে আদর্শগত যে দ্বন্দ্ব, অর্থাৎ সমাজতান্ত্রিক এবং পুঁজিবাদের যে দ্বন্দ্বটা, সেটা বোঝানো হয়েছে উদ্দীপকে। প্রথমে একবার উদ্দীপকটা পড়ে ফেলতে হবে, প্রশ্ন হাতে পাওয়ার আগে। টুস করে আপনি ন্যাটো পাইছেন, ন্যাটো লেখা শুরু করছেন এমন না, একটু উদ্দীপকটা পড়ে দেখবেন, এটার সাথে আপনি পারেন কিনা দেখবেন। গ নম্বর প্রশ্নের এই যে গ নম্বর প্রশ্নের মিল আছে কিনা দেখবেন, ঘ নম্বর প্রশ্নের আপনি রিলেট করতে পারতেছেন কিনা দেখবেন। অর্থাৎ এখানে যে ঘটনাটা নির্দেশ করছে, এখানে যে ঘটনাটা নির্দেশ করছে, দুইটার মধ্যে সামঞ্জস্য বিধান করতে পারাটাই হচ্ছে প্রয়োগমূলক, আর ওটা নিয়ে বর্ণনা করাটাই হচ্ছে আপনার উচ্চতর দক্ষতামূলক। এরপরে দেখি আমরা ইতিহাসের শিক্ষক ক্লাসে ইতিহাস পড়াতে গিয়ে বলেন যে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবর্তক হইল কার্ল মার্কস এবং ফ্রেডারিক এঙ্গেলস। এই সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য ইউরোপে একটি দেশে বিপ্লব সংগঠিত হয়। তাহলে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিপ্লব সংগঠিত হয় কোনটা? রুশ বিপ্লব। দেখেন ঘুরে ফিরে এগুলোই আসবে, রুশ বিপ্লব। তাহলে রুশ বিপ্লবের কারণ, রুশ বিপ্লবের ফলাফল,
হ্যাঁ, এটার ফলাফল দেখেন, আপনাকে কিন্তু ঘ নাম্বার প্রশ্নে সরাসরি ফলাফল বলে নাই, আপনাকে বলছে কি উক্ত বিপ্লব কিভাবে রাশিয়ার নতুন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। তাহলে এটা একটা ফলাফল না? তাহলে আপনি লিখবেন আরো কয়েকটা ফলাফল লিখবেন, যে রাশিয়া এই সমাজতান্ত্রিক বিপ্লবের ফলাফল হিসেবে আমরা কি পাই? রুশ সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়, জারদের পতন হয়, নতুন রাশিয়া সৃষ্টি হয়, এটাকে বলা হচ্ছে কি সোভিয়েত ইউনিয়ন, এবং পৃথিবীতে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের জন্ম হয়, এবং পৃথিবীতে প্রথম সমাজতান্ত্রিক সরকার গঠন হয়। এই 4-5টা কারণ যদি আপনি কয়েকটা বক্সে বা এমনিতে লিখে দেন, এই যে কারণ, এই যেভাবে দিলেন রুশ বিপ্লবের কারণ, এই 1টা কারণ, 2টা কারণ, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, জয় কয়টা লিখেন না কেন, একটা চার্ট এঁকে দিলে আপনার পেজও হয়ে যাচ্ছে, আপনার আনসারটাও চলে আসতেছে জায়গা মতো। তারপরে এখানেও সেম বিষয়, এই যে উদ্দীপক পড়লে আপনারা বুঝতে পারবেন। এই আমি যেগুলো শুরুতে চ্যাপ্টারের পাশে যেগুলো লিখে দিয়েছিলাম, যে রুশ বিপ্লব থেকে এটা পড়বেন, ফ্রেঞ্চ রিভলিউশন থেকে এটা পড়বেন, ওটা পড়বেন, তাহলে এই জন্য এটা দরকার আছে। এখানে বিপ্লবের সর্বহারা, কোন বিপ্লবের মাধ্যমে? সর্বহারার এক না একতন্ত্র প্রতিষ্ঠা হয়। সর্বহারার এক না একতন্ত্র প্রতিষ্ঠা হয় কার মাধ্যমে? রুশ বিপ্লবের মাধ্যমে, অর্থাৎ শ্রমিক শাসন বলে, শ্রমিকদের শাসন প্রতিষ্ঠা হয় যারা সর্বহারা ছিল। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি সিকিউ কিছু নমুনা প্রশ্ন দেখলাম। এর বাইরে আর প্রশ্ন আছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন, আমাদের কোনো প্রশ্ন আছে কিনা। আমরা শুরুর দিকে আমরা কিছু এমসিকিউ দেখলাম। এমসিকিউ তো অবশ্যই আমাদের ইয়ে পড়া দরকার। কি পড়া দরকার? আমাদের রিডিং পড়া দরকার, পাঠ্য বইটা। পাঠ্য বইয়ের বাইরে আমরা যে জিনিসটা দেখব, আমি যদি একটু দেখি এখানে আমাদের আমি যদি দেখি, এই যে এখানে যদি যাই, এখানে যদি যাই এমসিকিউর জন্য আমরা কি পড়বো? আমাদের পাঠ্য বইয়ের শেষে যে এমসিকিউগুলো আছে, পাঠ্য বইয়ের সবাই তো একদম লাইন বাই লাইন রিডিং পড়লে তো আমার কিছু বলার নাই, এটা হচ্ছে সবচেয়ে বেটার হয়। যারা ওই চাপটুকু নিতে পারবেন সবচেয়ে মানে ভালো হয়, যে মানে প্রত্যেকটা বিষয়ে লাইন বাই লাইন কোয়েশ্চেন করতে। হ্যাঁ, আশা করি বোর্ড কোয়েশ্চেন কি রিপিট হয়? হ্যাঁ, বোর্ড কোয়েশ্চেনও রিপিট হয়। আমি বলছি যে পাঠ্য বইয়ের শেষে এমসিকিউ এগুলা পড়বেন, সাথে পড়বেন বোর্ড কোয়েশ্চেন প্লাস হ্যাঁ নাম করা 10 থেকে 15টি কলেজের প্রশ্ন, এমসিকিউ প্লাস রিটেন অর্থাৎ টেস্ট পেপারে এই এমসিকিউ। সবার আশা করি টেস্ট পেপার আছে, ওখানে আমি আগেও বলেছিলাম কোন কোন কলেজ পড়বেন, যে নটরডেম কলেজ, হোলি ক্রস কলেজ, হ্যাঁ ভিকারুননিসা নন কলেজ, তারপরে বগুড়া আজিজুল হক কলেজ, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, ওই যে নরসিংদী আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ, শামসুল হক খান কলেজ, মাহবুর রহমান মোল্লা কলেজ, ডিএমআরসি ঢাকায়, যে ডিআরএমসি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল, রাজগুত্তরা মডেল কলেজ, আদমজি ক্যান্ট পাবলিক, এই জেলা এইগুলো, পাবনা এডওয়ার্ড কলেজ, ভালো ভালো কলেজ আছে না, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, হ্যাঁ রংপুর কারমাইকেল কলেজ, এই যে ভালো ভালো কলেজ আছে, বরিশাল বিএম কলেজ, এই কলেজগুলার নাম করা কলেজগুলার প্রশ্নগুলা দেখতে হবে। ক্লিয়ার? এই পড়াশোনার স্ট্র্যাটেজি এভাবেই করতে হবে, এগুলোর থেকে কমন সরাসরি দেখবেন কমন চলে আসছে। ওকে, আর কোনো কোশ্চেন আছে কিনা বলেন? ভয় পাওয়া যাবে না, পড়াশোনা করতে হবে, পড়াশোনার ঠিক সময়ে ঠিক জায়গায় অ্যাপ্লাই করতে হবে, তখন নাম্বার পাওয়া যায়, অন্যথায় নাম্বার পাওয়া খুবই মুশকিল। একটু স্ট্র্যাটেজিক্যালি লিখতে হবে। আপনি জানেন অনেক কিছু, কিন্তু পরীক্ষার খাতায় কি সব লিখতে পারবেন? এই জন্য অনেক কিছুকে আপনি 2 পেজে নিয়ে আসতে হবে, 1.5 পেজে 1 পেজে নিয়ে আসতে হবে, কারণ টিচার যেন কোনো কিছু যেন গ্যাপ না পড়ে, টিচার যেন বুঝে যায় যে আপনি আসলে জিনিসটা জানেন। হয়তো এখানে একজন ব্যক্তির নাম নাই কিংবা কোনো একটা ইনফরমেশন নাই, তারপরেও যেন আপনার লেখাটা গোছানো হয়,
পয়েন্ট আকারে হয়, কোনো একটা দৃশ্যকল্প দিয়ে বুঝাই দিছেন যে বিপ্লবটা এই, এর কারণ এই, এর ফলাফল এই। ওকে, তাহলে আশা করি এই ক্লাসটি আপনারা যারা করেছেন খুবই উপকৃত হবেন এবং আমরা পরীক্ষায় খুব সুন্দরভাবে লিখতে পারবো আশা করছি। তাহলে আমাকে একটু জানাবেন যে কোনো প্রশ্ন আছে কিনা, আমি আপনাদেরকে সময় দিচ্ছি। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, গাইডলাইনমূলক হোক, সেটা কোনো ইনফরমেশনের সমস্যা হোক, এই বিষয়গুলো আর কি। আর যাদের বিভিন্ন বিশ্বযুদ্ধগুলোতে সমস্যা আছে তারা প্রথমে বিশ্বযুদ্ধগুলা বের করবেন, প্রথম বিশ্বযুদ্ধ, এটার কারণগুলোকে একসাথে লিখে ফেলবেন, ফলাফল একসাথে লিখে ফেলবেন, দুইটা পক্ষ আলাদা করে ফেলবেন, অক্ষশক্তি মিত্রশক্তি, এবং এরপরে এটা নিজের মতো এটা নোট করার পরে আপনি হচ্ছে সুন্দর করে ওই যে ঘটনা প্রবাহটা পড়লেই বুঝে যাবেন, বা বই থেকে ওইটা একটু আলাদা আলাদা করে পড়বেন আর কি। বইয়ে খুব সুন্দরভাবে কিন্তু বইগুলোতে যেমন অক্ষরপত্রের বই আছে, আমি ওটাই পড়তাম, অক্ষরপত্রের বই, তারপরে হচ্ছে আরও কিছু অনেকগুলো রাইটারের বই আছে, আমি দুইটা মনে হয় পড়তাম, আর একটা কার্যে পড়তাম ভুলে গেছি, আবদুল্লাল মামুনের একটা বই পড়তাম, ওইটা খুবই কাজে দিয়েছে আর কি, খুবই কাজে দিয়েছে। আমাদের ক্লাসটা হচ্ছে ইসে থাকবে, আমাদের ফেসবুক পেজে থাকবে, ফেসবুক পেজ থেকে আপনারা পড়ে নিতে পারবেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আপনারা আপনাদের এইচএসসি যে যুদ্ধ সেটাতে উত্তীর্ণ হয়ে এবং আমাদের পরবর্তীতে অ্যাডমিশনের যে জার্নি সেটাতে আসেন এবং ওইটাও যেন ফুলফিল করতে পারেন, এই জন্য দোয়া থাকলো। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের ফোকাস তো সবসময় একাডেমিক হোক, আপনাদের অ্যাডমিশন হোক, সবসময় আপনাদের সাথে আছে, আপনাদেরকে তারা তাদের সাধ্য অনুযায়ী আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছে এবং আপনাদের কি দরকার না দরকার এসব বিষয় এখানে এক্সপার্টরা এগুলো আপনাদেরকে কি দিচ্ছে, সরবরাহ দিচ্ছে, এবং টিচাররা তাদের অভিজ্ঞতা থেকে গাইডলাইনমূলক ক্লাস নিচ্ছে, গাইডলাইন দিচ্ছে। সাব্বির আহমেদের বই, হ্যাঁ সাব্বির আহমেদের বই ভালো, একটু মনে হয় আবদুল্লাল মামুনের বইটাতে, অর্থাৎ অক্ষরপত্রের ওইখানে একটু মানচিত্র দিয়ে দেখানো, একটু পয়েন্ট আকারে বেশি দেখানো আর কি, খুব সুন্দর করে দেখানো। হ্যাঁ, আমি বইগুলো আসলে আমার সময় দেখেছিলাম তো, অনেক দিন দেখি না, এর মাঝে আমার হিস্ট্রি আর দেখা হয় নাই। এমনিতে হিস্ট্রি আপনাদের এটা নিয়ে কি বলে, আপনার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কিছু দেখে মোটামুটিভাবে একটা সাজাইলাম যে কীভাবে কী প্রশ্ন আসতে পারে আর কি, আর পড়া তো এগুলো আগে থেকে আছে। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।